নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন, কাল থেকে ঠিক পাল্টে যাব, দেখে রাখিস তোরা। বলতে বলতে ঘুমিয়ে পড়ল অশ্বমেধের ঘোড়া। তবে ভোটমুখী পশ্চিমবঙ্গে অবশ্য অশ্বমেধের ঘোড়া টোড়া নয়, খোদ রাজ্যের রাজ্যপালই রাতারাতি বদলে গেলেন। আর সেই নিয়ে গতকাল থেকে রাজনীতি রীতিমতো উত্তাল। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন, সিভি আনন্দ বোসের হঠাৎ ইস্তফা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। নতুন রাজ্যপাল হচ্ছেন রবীন্দ্রনারায়ণ রবি। রাষ্ট্রপতি শাসন জারির আশঙ্কা করছে তৃণমূল, কিন্তু ভোটের মুখে আচমকা রাজ্যপাল বদলের নেপথ্যে কোন অঙ্ক? দ্বিতীয় প্রশ্ন, বাংলায় যিনি রাজ্যপাল হন তাকেই পদত্যাগ করাতে হচ্ছে। নতুন রাজ্যপালকেও মে মাসের পর পাল্টাতে হবে, তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে অনেক কিছু হতে চলেছে, তাই এত দুশ্চিন্তা, পাল্টা বিজেপি। ভোটের বাংলায় বড় ফ্যাক্টর হতে চলেছেন এই নতুন রাজ্যপাল। তৃতীয় প্রশ্ন, এসআইআরে বাদ 63 লক্ষেরও বেশি নাম, বিচারাধীন আরও 60 লক্ষ। ধর্ণা মঞ্চ থেকে বিজেপিকে বেহায়া আর কমিশনকে দালাল বলে আক্রমণ মুখ্যমন্ত্রী। মুসলিম অনুপ্রবেশকারীদের বাঁচাতে এই ধর্ণা, কটাক্ষ গিরিরাজ সিংয়ের। মেট্রো চ্যানেলের ধর্ণা কি এবারও ডিভিডেন্ড দেবে তৃণমূলকে? চতুর্থ প্রশ্ন, বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে অশান্তি অব্যাহত। পুরুলিয়ায় হামলা হলো বিধায়কের গাড়িতে, অভিযুক্ত তৃণমূল। নিজেরাই গাড়ি ভেঙে এখন নাটক করছে পাল্টা শাসক দল। বিরোধী দলের কর্মসূচির এখনই এই রকম হাল হলে ভোটের সময় কি হবে? পঞ্চম প্রশ্ন, 21 দিনে বুকিং করা যাবে একটাই রান্নার গ্যাসের সিলিন্ডার। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে হঠাৎ পুরনো নিয়ম ফেরালো কেন্দ্র, দেয়া হলো উৎপাদন বাড়ানোর নির্দেশ। তবে কি যুদ্ধের জেরে তেল ও গ্যাসের ভাড়ারে টান পড়ার আশঙ্কা করছে কেন্দ্র? তবে শুরুতেই দেখাবো রাতারাতি রাজ্যপাল বদল নিয়ে ভোটের মুখে উত্তাল বাংলা। দেখুন, নির্বাচনের 1 মাস আগে কি এমন করলো রাজ্যপালকে পদত্যাগ করাতে হলো? বিদায় নিলেন বোস। রাজভবনে এবার রবির উদয়। বিধানসভা ভোট যখন একেবারে দোড়গোড়ায়, তখন আচমকা বদলে গেল পশ্চিমবঙ্গের রাজ্যপাল। আর তাই নিয়েই পশ্চিমবঙ্গের রাজনীতি এখন উত্তাল। বিধানসভা ভোটের মুখে আচমকা রাজ্যপাল বদল কেন? প্রাক্তন গোয়েন্দা কর্তাকে রাজ্যপাল করে পাঠানোর নেপথ্যে কি বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে? অনেকে মনে করিয়ে দিচ্ছেন 2010 সালে বিধানসভা ভোটের বছরখানেক আগে পশ্চিমবঙ্গে রাজ্যপাল করে পাঠানো হয়েছিল এম.কে. নারায়ণনকে, যিনি ছিলেন প্রাক্তন গোয়েন্দা প্রধান। 2011 সালে সিপিএমকে সরিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। 15 বছর পর আরেকটা বিধানসভা ভোটের ঠিক আগে পশ্চিমবঙ্গে রাজ্যপাল করে পাঠানো হলো আরেক প্রাক্তন গোয়েন্দা কর্তাকে। কিন্তু কেন? এর নেপথ্যে রাজনীতি দেখছে তৃণমূল। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যদি কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন, তবে আমি অবাক হব না। নির্বাচনের 1 মাস আগে কি এমন করলো রাজ্যপালকে পদত্যাগ করাতে হলো? আর বাংলায় যে আসে তাকেই পদত্যাগ করাতে হচ্ছে। একবার জগদীপ ধনখড়, একবার সিভি আনন্দ বোস, পরেরটাও করবে, সময়ের অপেক্ষা। 26 মে মাসের পরে কি এমন হলো? তার কারণ যেন তেন প্রকারে বাংলা দখল করতে হবে। তোমার কাছে রাজ্যপাল, তাও তুমি বাংলা দখল করতে পারছো না। বয়কট বিজেপি, বয়কট বিজেপি, বয়কট বিজেপি। এদের বয়কট করুন, সামাজিক বয়কট করুন। যাকে নিয়ে এসছে সে নিজে একটা পুলিশের অফিসার ছিল, সে বহুত খতরনাক লোক আর কি। খতরনাক এই সেন্সে ডিস্টার্ব করার ক্ষেত্রে আর কি। তামিলনাড়ুতে সরকারকে বহুত ডিস্টার্ব করে এসছে, তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছে। এটা অনভিপ্রেত এবং এটা অদ্ভুত লাগছে। বিজেপিও জল্পনা জিইয়ে রেখেছে। মমতা ব্যানার্জি হয়তো বুঝতে পারছেন, যে কারণে আমি শুনছি উনি অত্যন্ত চিন্তিত। এবং গতকালও মাননীয় গৃহমন্ত্রীর সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে। কিন্তু 15 বছর যদি বাংলার মানুষের কথা ভাবতেন, যদি অবাধে ভোট করতে দিতেন, যদি অনুপ্রবেশকারীকে ঢোকাতেন না, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। আগামী দিন অনেক কিছু হতে চলেছে। শেষ অবধি সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ এবং আর.এন. রবিকে নিয়োগের নেপথ্যে কি সমীকরণ, সেটা বোঝা যাবে কয়েকদিনের মধ্যেই। এবিপি আনন্দ। দেখুন, 2023 সালের 26শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন রীতিমতো ঘটা করে অনুষ্ঠান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় বাংলায় হাতেখড়ি হয়েছিল সিভি আনন্দ বোসের। তারপর আদিগঙ্গা দিয়ে বহু গ্যালন জল বয়ে গেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আনন্দ বোসের সম্পর্ক এমন তলানিতে ঠেকেছিল যে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে পণ করেছিলেন যতদিন আনন্দ বোস রাজভবনে থাকবেন তিনি রাজভবনে প্রবেশই করবেন না, প্রয়োজন হলে রাস্তায় দেখা করবেন। কিন্তু তারপর আবার কি জানি কি হইল, সেই তিক্ততম সম্পর্ক একেবারে স্বাভাবিক সৌজন্যে পরিবর্তিত হয়েছিল। আর এখন ভোটের মুখে রাতারাতি রাজভবনের বাসিন্দা বদল। বোস বিদায়ের পর রবি উদয় হলো বঙ্গের ভাগ্যাকাশে। অনেকে রসিকতা করে বলছেন যে আগের রাজ্যপাল ছিলেন হাতে খড়ি রাজ্যপাল, আর এই নতুন রাজ্যপাল নাকি হয়ে উঠতে পারেন একেবারে হাতে ছড়ি রাজ্যপাল। অন্তত দেশের এই রাজ্যের শাসক দলের আশঙ্কা সেটাই। এদিকে আনন্দ বোস যতই নিজে বলুন যথেষ্ট সময় তিনি এই পশ্চিমবঙ্গে থেকেছেন, তথ্য বলছে মাত্র 3 বছর 3 মাসের মাথায় তাকে এ রাজ্য থেকে সরানো হলো, এবং কতটা দ্রুত, কতটা কোট আনকোট বিনা নোটিসে। আজ দেশের রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে যার দার্জিলিংয়ে যাওয়ার কথা ছিল, রাজ্যপালের অফিসের সহকর্মীরা ইতিমধ্যেই পৌঁছে গেছিলেন। এই রকম একটা সময় আনন্দ বোসকে দিল্লিতে ডেকে পাঠানো হলো, অতঃপর ইস্তফা, এবং সঙ্গে সঙ্গে স্থায়ী রাজ্যপাল হিসেবে রবীন্দ্রনারায়ণ রবিকে নিযুক্ত করা হলো। আজ আমার প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে একটাই প্রশ্ন, এই রাতারাতি রাজ্যপাল বদলে তৃণমূলের আশঙ্কিত হওয়ার সত্যি কতটা কারণ আছে? দেখুন সুমনদা, আমি দুদিক থেকে আলোচনাটাকে রাখতে চাইছি। একটা হলো আপনার আলোচনাটাকে টেনে নিয়ে যে রাজ্যপালকে আমি অ আ ক খ শিখিয়েছিলাম সে আমার বাধ্য রাজ্যপাল, আর যে রাজ্যপাল আসবেন তিনি তো এখনও অ আ ক খ শেখেননি। শেখাতে গেলে আমার সময় লাগবে, বুঝতে লাগবে। ফলে এই শেখানোর আগেই যদি আমাকে আবার উল্টো শিখিয়ে দেয়, ফলে সেই ভয়টা কিন্তু অবশ্যই রাজ্য সরকার বা রাজ্যের শাসক দলের আছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে এই মানুষটা যে দুদে পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসার যদি রাজভবনে বসেন তাহলে পশ্চিমবাংলায় তো শাসন করে মূলত আইএস আইপিএসরা। ফলে আইএস আইপিএসদের দলীয়করণ যে লেভেলে হয়, যারই ফলশ্রুতিতে আপনি দেখলেন সম্প্রতি একের পর এক আইএস আইপিএস অফিসার নির্বাচনে লড়াই করছে তৃণমূলের পতাকায়, এবং সম্প্রতি একজন সাংসদও হয়ে গেলেন রাজীব কুমার। ফলে এই আইএস আইপিএসের দলীয়করণে বাধা হয়ে দাঁড়াবেন না তো রবি। ফলে যে দুদে আইপিএস অফিসার এবং নিরাপত্তা বিশেষজ্ঞ, তিনি কিন্তু বুঝতে পারবেন যে কোন আইপিএস কিভাবে চলছে, সেই প্রেক্ষিতে লাগাম কখনো কখনো পড়াবেন না তো। এই আইএএস অফিসারই ছিলেন একদম। তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে দেখুন সুমনদা, আমরা জানি যে এই অল্প সময়ের মধ্যেই সেন্ট্রাল ফোর্স আসবে, এবং কিছু কিছু জায়গায় সেন্ট্রাল ফোর্স নেমেও গেছে, রুট মার্চ হয়েছে। কিন্তু এই রুট মার্চটা করা তো নিয়ম মাফিক হয়। এদেরকে যদি সত্যি রুট মার্চের বাইরে গিয়ে কিছু করায়, অর্থাৎ আমরা জানি যে সেন্ট্রাল ফোর্স কিভাবে ব্যয় হয়, কিভাবে ঘোরে, কিভাবে হাজারদুয়ারি দেখে, যদি সত্যি বুথ দেখে, যদি সত্যি বোমাগুলি উদ্ধার করার কাজে রাজ্যপালের একটা ভূমিকা থাকে, তাহলে সেই রাজ্যপাল তো আমার পছন্দ হবে না, আমার ভয়ের কারণ হয়ে দিতে পারে। ফলে সেন্ট্রাল ফোর্সের আসার সাথে এই রাজ্যপালের সম্পর্ক আছে কি না সেটা দেখার। আরও কয়েকটা পয়েন্টের আগে বুঝে নিই যে বর্তমান যিনি ছিলেন আনন্দ বোস, তিনি থাকলে আমার কী কী সুবিধে হতো। যে মানুষটাকে আমি ক খ শিখিয়ে ফেলেছি সে আমার ধারাবাহিকতা চলবে, এবং যাকে আমি অলরেডি ফ্রেম করতে পেরেছি নারী নির্যাতনের মামলা দিয়ে, যে লোকটির বিরুদ্ধে দিল্লিতে একবার, তারপরে আরেকবার রাজভবনের কর্মীকে দিয়ে অভিযুক্ত করতে পেরেছি, সেই লোকটাকে আমি ওঠাতাম উঠত, বসাতাম বসত। সেই কারণেই একের পর এক উপাচার্য নিয়োগের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন উনি সেটা শুধুমাত্র পালন করেছেন, যদিও একসময় ভিন্ন পথে চলেছিলেন। আবার এই আনন্দ বোসকে যদি রাখতে পারতাম, আপনার মনে থাকতে পারে 2024 সালের লোকসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নারী নির্যাতনের অভিযোগ রাজভবনের বিরুদ্ধে এনে বলতে লাগলেন এই বিজেপি মানেই হলো নারী নির্যাতনকারী দল, এই তাদের প্রতিনিধি ছবি দেখুন, আমি রাজভবনে যাব না। এই রাজ্যপালকে এই নির্বাচনের প্রচার পর্বেও আবার ফ্রেম করতেন না, তার গ্যারেন্টি কোথায়?
আবার এই রাজ্যপালকে পুরনো কাসন্দি সামনে এনে আবার নতুন করে বিজেপি কতটা নারী বিদ্বেষী এবং সেটা আনন্দ বোসকে সামনে রেখে আবার নতুন করে গান গাইতেন না, তার নিশ্চয়তা কোথায়? ফলে আনন্দ বোস চলে যাওয়াটা কিন্তু তৃণমূলের কাছে অত্যন্ত অত্যন্ত আমি মনে করি রাজনৈতিক লস। আর নতুন রাজ্যপাল আনপ্রেডিক্টেবল, এবং এই সাথে এসআইআর নিয়ে যে আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন যে শেষ পর্যন্ত এসআইআরের যদি ভেরিফিকেশনে দেরি হয়, নির্বাচনটা যদি সত্যিই দেরি হয়, আমি মনে করি এখনও আমার যতটুকু দিল্লির সাথে কমিউনিকেশন হয় তাতে নির্বাচন সময় মতনই হবে। যদি রাষ্ট্রপতি হয়, মানে রাষ্ট্রপতি শাসন এখানে জারি করতে হয়, তাহলে শেষ পর্যন্ত দুদে আইপিএস অফিসার এই রবি একটা কাটা হয়ে উঠবে না তো? সেই আশঙ্কাটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ফলে একটা নন ব্যক্তি, ফ্রেম ব্যক্তি, কম্প্রোমাইজ ব্যক্তি রাজভবনে যেভাবে কাজ করেছেন তাকে নিয়ে তৃণমূল কংগ্রেস যতটা স্বস্তি বোধ করছিলেন, যার জন্যই কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন লোক, যিনি একসময় বলেছিলেন রাজভবনে আমি যাব না, সেই মানুষটি কালকে দেখলাম কার্যত বলা যায় যে মানে রাজ্যপালের, বিদায়ী রাজ্যপালের পক্ষ নিয়ে কথা বলছেন, চলে যাওয়ার জন্য হাউতাশ করছেন, চোখের জল ফেলছেন। আর নতুন যে ব্যক্তিটি আসছে দুদে আইপিএস অফিসার, পুরো ব্যবস্থাটা ঘেটে দিবেন না তো? সেই ভাবনা থেকেই কিন্তু আমার মনে হয় আশঙ্কা একটা রয়েছে। আমি এইখান থেকে একেবারে সাম্প্রতিক অতীতে ফিরবো, যখন এ রাজ্যের রাজ্যপালের নাম জগদীপ ধনকর। আমরা একটা অনুষ্ঠান করেছিলাম যে বিদায় সদয়, পদে থাকলে কঠিন হৃদয়। আমি বলছি ধনকরের সঙ্গে এপিসোড যদি দেখেন তাহলে দেখবেন বারবার এই সম্পর্কের ওঠা পড়া এবং তাকে উপরাষ্ট্রপতি পদে তৃণমূলের সমর্থন। আমি দ্রুত একবার মনে করিয়ে দেব, তার কারণ পদে পদে এই আজকের আলোচনায় নিঃসন্দেহে জগদীপ ধনকরের রেফারেন্স আসবে। পরের প্রতিবেদন। ওনার ওপর কি কিছু চাপ সৃষ্টি করা হয়েছে? এখানে একটু রাষ্ট্রপতি শাসন হোক, এরকম কি কোনো মনোবাঞ্ছা আছে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টি? মুখ্যমন্ত্রী থেকে হঠাৎ অর্থমন্ত্রী, প্রত্যেকেই হঠাৎ করে রাজ্যপালের পদ থেকে সিভি আনন্দ বোসের পদত্যাগের মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন। আর এই আবহেই অনেকে প্রশ্ন তুলছেন, আজ বিদায়কালে সিভি আনন্দ বোসের প্রতি তৃণমূলের এই মনোভাব দেখা গেলেও একটা সময় তাকে উঠতে বসতে আক্রমণ করত এই তৃণমূলের এই শীর্ষ নেতৃত্ব। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। I will never accept this Didigiri on the distinguished office of the governor. ঠিক একইভাবে জগদীপ ধনকর যখন রাজ্যপাল ছিলেন তখনও তার সঙ্গে মুখ্যমন্ত্রীর সংঘাত চরমে পৌঁছেছিল। He is a corrupted man, I am sorry to say. All corruption. एक गवर्नर का नाम हावड़ा जॉइंट को इसमें भी था। मेरे लिए बड़ा मुश्किल हो रहा है जब लोग कहते हैं कि पश्चिम बंगाल हैज बिकम गैस चैम्बर ऑफ डेमोक्रेसी। আর এই জগদীপ ধনকরই যখন উপরাষ্ট্রপতির ভোটে দাঁড়ান তখন ভোটাভুটিতে অনুপস্থিত থেকে তার জয়ের রাস্তা আরও প্রশস্ত করে দেয় তৃণমূল। আবার উপরাষ্ট্রপতির মেয়াদ শেষের 2 বছর আগেই আচমকা শারীরিক কারণ দেখিয়ে ধনকরের ইস্তফার পরই কার্যত সিভি আনন্দ বোসের ইস্তফার মতোই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। He is wealthy man. He is a healthy man. I think his health is absolutely okay. ধনকর থেকে আনন্দ বোস হঠাৎ পদত্যাগের সময় মুখ্যমন্ত্রীর এই মনোভাব পরিবর্তন ঘিরেই এখন জোর তরজা। ওদিকে অমিত শাহ সে বলছে রাজ্যকে ফোন করে কথা বলেছি, দিদি বলছে আমাকে কেউ কিছু বলেনি, তু মাই মাই খেলা চলছে, মাঝখানে রাজ্যপাল বদলে গেল, এটা আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে রাজ্যপাল পরিবর্তন ঘিরে এখন জল্পনা তুঙ্গে। রাজীব চৌধুরী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রবীন্দ্রনারায়ণ রবি 1976 সালের ব্যাচের আইপিএস অফিসার, সিবিআইয়ের অ্যান্টি করাপশন বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তারপর সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোর বড় পদে গেলেন। তারপর প্রধানমন্ত্রীর দফতর বা পিএমও থেকে যে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি তৈরি হয়েছিল তারও চেয়ারম্যান করা হয় রবিকে। 2018 সালে তাকে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হয়, অর্থাৎ স্বয়ং অজিত দোভালের ডেপুটি। 2019 সালে তাকে নাগাল্যান্ডের রাজ্যপাল করা হয়। তারপর 2021 সেপ্টেম্বরে তামিলনাড়ুর রাজ্যপাল হন তিনি। আমার পরের বক্তা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বৈশ্বনাথদার কাছে আমার দুটো প্রশ্ন থাকবে। এক,
নিশ্চয়ই রবি প্রাক্তন গোয়েন্দাকর্তা বলে তৃণমূল আপত্তি করছে না, তার কারণ এই রাজ্যে এর আগে টিভি রাজেশ্বর, এম.কে. নারায়ণের মতো বহু গোয়েন্দাকর্তা মোটামুটি নির্বিঘ্নে রাজ্যপালের ভূমিকা পালন করেছেন। এবং দ্বিতীয় প্রশ্ন, অবশ্যই তৃণমূলের কাছে সিভি আনন্দ বোস এত প্রিয় রাজ্যপাল হলেন কবে থেকে? এক সময়ের চক্ষুশূল আনন্দ বোস এখন তো দেখছি একেবারে নয়নের মণি হয়ে উঠেছিলেন। বৈশ্বনাথ দা, প্রথমে বলি যে ঠিক বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যপালকে যে পদত্যাগটা আমরা দেখলাম, এটা আমার সবার কাছে সন্দেহজনক মনে হয়েছে এবং আমরা সবাই এটাতে স্তম্ভিত। যে আর এই একটু আগে আপনি যে রাজ্যপালের তার ক্যারিয়ারের কথা বলছিলেন, 1976 সালের IPS IAS, মানে 50 বছর আগে উনি IAS হয়েছেন। তারপর উনি বিভিন্ন পদে থেকে, যেটা 2026 সাল। কিন্তু তামিলনাড়ুতে উনি রাজ্যপাল থাকার সময় এই RN রবির নামে সুপ্রিম কোর্ট তার কার্যকলাপকে নিয়ে ত্রুটিপূর্ণ এবং অবৈধ বলে সুপ্রিম কোর্ট থেকে সেই ভার্ডিক্ট রয়েছে। আমি বুঝতে পারছি না, অর্ধেকটা বললেন, তারপরে হায়ার বেঞ্চ আবার তাকে ক্লিন চিট দিয়েছিল। আমি একটা অবজারভেশন বললাম আপনাকে, আপনি আর একটা অবজারভেশন বলছেন, কিন্তু সন্দেহের উঠতে নয়, এটা তো প্রমাণ হচ্ছে ওনার কাজকর্ম দিয়ে। উনি তামিলনাড়ুর নির্বাচিত মুখ্যমন্ত্রীকে তিনি নানানভাবে বাধা সৃষ্টি করেছেন। একটা মনোনীত ব্যক্তিকে পাঠানো হচ্ছে কারসাজি করে, যাতে এই নির্বাচনের আগে এই রাজ্যের সরকারকে বিড়ম্বনায় ফেলা যায়। এবং আপনি মনে করুন একটা নির্বাচিত সরকার রয়েছে এখানে, তাকে কেন্দ্রীয় সরকার কাউকে পাঠাচ্ছে, সেই নির্বাচিত সরকারের সঙ্গে কোনো আলোচনা করার দরকার নেই, কোনো পরামর্শ নেবার দরকার নেই, কোনো মতামত নেবার দরকার নেই। একজন মনোনীত ব্যক্তিকে একজন নির্বাচিত ব্যক্তির ওপরে তো বসাতে গেলে নির্বাচিত ব্যক্তির তার কথাটাও তো শুনতে হবে। আপনি বলুন, জগদীশ ধনকর রিজাইন করলেন, আনন্দ বোস রিজাইন করলেন, আনন্দ বোস অসুস্থ বলে রিজাইন করলেন, কোনো মেডিকেল পেপার, মেডিকেল বুলেটিন এগুলো কেউ কিছু জানলো না। তাকে কেন্দ্রীয় সরকার থেকে চাপে রাখা হয়েছে, স্বরাষ্ট্র দপ্তর থেকে চাপে রাখা হয়েছে। এবং এই রাজ্যপালকে দিয়ে যে বিজেপি বিভিন্ন সরকার ভাঙানোর খেলা খেলছে, গোয়াতে সে ঘটনা দেখেছেন, মহারাষ্ট্রে দেখেছেন, বিভিন্ন MLA-দেরকে নিয়ে গিয়ে একটা হোটেলে আটকে রেখে আসামে, তারপর নিয়ে গিয়ে একটা নির্বাচিত সরকারকে টপল করেছে। আজকে এই ধরনের মানুষকে ব্যবহার করা হচ্ছে, কনস্টিটিউশনাল পোস্টকে ব্যবহার করে একটা কারসাজি করা হচ্ছে। বিজেপি পার্টি এটা করছে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য। এটা বাংলার মানুষের যেটুকু জ্ঞান বুদ্ধি আছে তারা নিশ্চিতভাবে এটা বুঝতে পারছে। বৈষ্ণবদা, বিজেপির উত্তর বিজেপি দেবে। আমার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আনন্দ বোস, যার সম্পর্কে আপনি অসুস্থতার কথা বললেন, যে সত্যি কোনো কাগজপত্র সামনে নেই, তৃণমূল যে অভিযোগগুলো আনতো তাতে তো স্বাভাবিকভাবেই তার রক্তচাপ বেড়ে যাওয়ার কথা। আমার বক্তব্য যে কবে এত প্রিয় হলো আনন্দ বোসকে, তো আপনারা স্ট্রিট কর্নারেও আক্রমণ করতেন এক সময়, মানে এই পরিবর্তনটা কি করে হলো? মানে আপনি একটা মানুষকে অসুস্থ বলবেন, তার কাগজ দেখাবেন না, তাকে অসুস্থ বলে রিজাইন করতে বাধ্য করবে। আর আমরা যদি এখানে দাঁড়িয়ে আরেকজন যিনি আসছেন তার কার্যকলাপগুলো আপনাদের সামনে তুলে ধরি, তাহলে হবে যে ওনার কি, আমরা যেটা যে ভদ্রলোক আসছেন RN রবি, তাকে সুপ্রিম কোর্ট বলেছিল, আপনি বললেন সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্টের পর আরেকটা ভার্ডিক্ট। এই জন্য আমি আপনাকে বলতে চাইছি, এটা গণতন্ত্রের লক্ষণ নয়, এটা স্বৈরাচারের লক্ষণ। এখানে নির্বাচনে নিশ্চিত বিজেপি হারবে। আমি যদি রাজনীতির ABCD বুঝে থাকি আপনাকে বলে দিয়ে গেলাম। আজকের তারিখটা লিখে রাখুন, 6 মার্চ 2026, 2 মাসের মধ্যে ফলাফল বেরোবে। ও মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বিজেপি এখানে শোচনীয়ভাবে পরাজিত করবে। যতই কারসাজি করুক এটা দেখতে পাবেন। এই জন্য এখানে একটা চেষ্টা করছে নির্বাচিত সরকারকে ক্ষতি করার জন্য, তাদেরকে বিড়ম্বনায় ফেলার জন্য এইভাবে একটা এই RN রবিকে নিয়ে আসার চেষ্টা হচ্ছে, মানে স্পেসিফিক পরিকল্পনা করে আনা হচ্ছে। ও কিন্তু রাইটলি বললো একটা জায়গা, যে মুখ্যমন্ত্রীর সাথে পরামর্শ একটা আনুষ্ঠানিক হয়তো করেছে, কিন্তু যেভাবে করার কথা ও দাবি করছে। আমার প্রশ্ন বৈশ্বনাথকে, যে সত্যি যখন পাবলিক অ্যাকাউন্ট কমিটি, যেটা সাংবিধানিক কমিটি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি বিরোধীদের পাওয়ার কথা, পাবলিক অ্যাকাউন্ট কমিটি বসানোর সময় তোমরা কয়বার বিরোধীদের সাথে কথা বলেছিল গো? কয়বার বলেছিলে কথা? পাবলিক অ্যাকাউন্ট কমিটি বিধানসভায় কি তোমরা উদাহরণ রেখেছিলে? কি উদাহরণ রেখেছিলে? আপনি কি উদাহরণ ভদ্র ভাষায় কথা বলতে পারে? এলএপি সেই যোগ্যতা আছে। আরে লিডার অফ অপোজিশন রয়েছে,
সে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যে ভাষায় কদর্য ভাষায় বেশ, আমি দ্রুত দুটো কথা বলবো। এক হচ্ছে পরামর্শ, অবশ্য সেটা রীতি না আইন অন্য কথা, কিন্তু পরামর্শ করা হয়নি। তার কারণ অমিত শাহ একেবারে স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম জানিয়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনে সঙ্গে সঙ্গে বলেন যে আপনারা পরামর্শ না করে এইভাবে নাম জানাচ্ছেন, আমার এতে আপত্তি রইল। কিন্তু আমার প্রশ্নের উত্তরটা আমি এখনো পেলাম না। সেটা হচ্ছে সিভি আনন্দ বোসের সঙ্গে এই যে সম্পর্কের ওঠাপড়া, এবং কখনো তলানিতে কখনো তুঙ্গে, কখনো তৃণমূল সত্যি সত্যি উদ্বিগ্ন যে তার স্বাস্থ্যের কতটা তিনি খারাপ হয়েছে, সেই স্বাস্থ্যের পেপারস ছাড়া কি করে তাকে পদত্যাগ তিনি করলেন অথবা তাকে করানো হলো। আবার কখনো কখনো এতটাই তীব্র এই সম্পর্কের অভিঘাত যে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেন যে রাজভবনে আমি যাচ্ছি না, যদি প্রয়োজন হয় রাস্তায় ডাকলে যাব। রাজভবনে রাজ্যপালের সঙ্গে গিয়ে কথা বলতে একেবারে প্রকাশ্যে পণ করেছিলেন যে কথা বলবো না, রাস্তায় গিয়ে দেখা করব। কারণ হিসেবে বলেছিলেন যা কীর্তি এবং কেলেঙ্কারি শুনছি তাতে পাশে বসাটাও পাপ। আমার শব্দ নয়, পাপ শব্দ। আনন্দ বোসের কীর্তি এবং কেলেঙ্কারি প্রসঙ্গে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন। কি বলেছিলেন দ্রুত একবার দেখে নি। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই, আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। নবান্ন সভাঘরে গিয়ে তীব্র আক্রমণ করেছিলেন সেখানে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের প্রসঙ্গে আরও তীব্রতর আক্রমণ ছিল তার, যে একেবারে মনে হচ্ছে এই শব্দবন্ধ ব্যবহার করেছিলেন ডিকটেটররা বসে আছেন, হিটলারের প্রেতাত্মা। আরও কি বলেছিলেন একবার শুনে এবং দেখে নি। আপনি তাহলে দল তৈরি করুন, ইলেকশনে জিতে আসুন, বিজেপির হয়ে ইলেকশনে দাঁড়ান। কেন মনে হচ্ছে সব ডিকটেটররা বসে আছে, হিটলারের পিতা প্রেতাত্মা? আপনি মা বোনদের নিয়ে কথা বলেন, আপনার লজ্জা নেই? আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য। মারি থাকা উচিত না দাঁতে। আচ্ছা, লজ্জা না থাকলে দাঁতের পাটি কিভাবে খুলে যাওয়া উচিত, মারি থাকা উচিত না, আমি সেই ডাক্তারি বিতর্কে যাচ্ছি না, কারণ ডাক্তারিটা আমি একেবারে বুঝি না। কিন্তু বৈশ্যানদ্দার কাছে আমার এই প্রশ্ন থাকবে যে এই তীব্র আক্রমণ, এবং সত্যিই তো রাজ্যে তোলপাড় পড়ে গেছিল যে রাজ্যপাল, মনোনীত রাজ্যপাল সম্পর্কে নির্বাচিত মুখ্যমন্ত্রী এই ভাষায় আক্রমণ করছেন। আমি বলছি তারপর কি হলো? না, আমরা তো এরকম রাজ্যপাল দেখেছি রাজভবন থেকে বিজেপি নেতাদের নিয়ে প্রেস কনফারেন্স করছেন, বক্তৃতা দিচ্ছেন। জগদীপ ধনখড়কে দেখেছি। বিজেপির আনন্দ বোসেরও কিছু কিছু সময় এক সিদ্ধান্ত যেটা আমাদের সবাইকে বিচলিত করেছিল। সেই জগদীপ ধনখড়কে আপনারা ভোট দিয়েছিলেন, ভোট দিয়ে পান্ডে বলেছিল, অ্যাবস্টেইন করে পাঠিয়েছিলেন। আপনি কালকে বলছিলেন বঙ্গদমন পান্ডে, একদম প্রমোদ দাশগুপ্ত তার উল্টে বলেছিল পাইয়ে দেবার গুরুত্ব সায়নদেবের জন্য রেখে দিয়েছে আলাদা করে। রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত অনেক সময় অনেক জায়গায় হয়েছে, কিন্তু একটা রাজ্যপাল আসবে, মুখ্যমন্ত্রী নির্বাচিত মুখ্যমন্ত্রী সরকারকে আলোচনাই করবে না, জানাবেই না, ডিসিশন নিয়ে জানিয়ে দেবে আমরা পাঠিয়ে দিচ্ছি। আইন এবং রীতি, আমি সেটাই আসবো। কিন্তু এখনো যেটা ক্লিয়ার হলো না সেটা হচ্ছে কোন অঙ্কে সিভি আনন্দ বোস তৃণমূল কংগ্রেসের এতটা, তার শেষের দিকে এতটা প্রিয় হয়ে গেলেন, আমি জানি না। সেই রাজনীতির অঙ্কে আসবো। কিন্তু সত্যি যদি দেখুন ট্র্যাক রেকর্ড দেখে ভবিষ্যৎ আঁচ করার চেষ্টা করেন, তাহলে এ কথা বলতেই হবে যে তৃণমূল কংগ্রেসের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এই রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পর্যন্ত ছুটেছিলেন। স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একাধিকবার চিঠি লিখে এই আমাদের পরবর্তী রাজ্যপালকে বরখাস্ত করার আবেদন জানিয়েছিলেন স্ট্যালিন সরকার। পদে পদে এমন সংঘাত বেঁধেছিল যে আমি যদি তার বর্ণনা দিতে বসি গোটা রাত কেটে যাবে। কি ছিল না বলুন তো? একদিন রাজ্যপাল রাজ্য সরকারের লিখে দেয়া বাজেট ভাষণ পড়তে অস্বীকার করছেন, তো পরের দিন রাজ্যপালের চা চক্র বয়কট করছেন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। অর্থাৎ রাজ্য বনাম রাজ্যপালের লড়াইয়ে এক একটা অধ্যায় যদি এই রকম দেখি যে একটা অধ্যায় হলো এ রাজ্যে জগদীপ ধনখড়, তাহলে নিঃসন্দেহে আরেকটা অধ্যায় তামিলনাড়ুতে এই আর.এন. রবি। আমার পরের বক্তা শঙ্কুদেব পান্ডা তৃণমূল রাজ্যপাল বদলের কথা শুনেই বলছে যে অমিত শাহ এ রাজ্যে নির্দিষ্ট নির্দেশ দিয়ে এই রবি উদয় ঘটাচ্ছেন। সত্যি নাকি শঙ্কু? দেখুন, আমায় মার্জনা করবেন সুমন দা, আমি না মাঝে মধ্যে চিন্তায় পড়ে যাই। আপনার প্যানেলেও এক রবীন্দ্রনাথ রয়েছেন, আসছেনও রবীন্দ্রনাথ,
রবি বিরোধিতার এত তুঙ্গে চলে যাবে তৃণমূল কংগ্রেস আমি ভাবতে পারি। আবার একজনের নামে দুটো রবি আছে বলে পরবর্তী রাজ্যপাল, সামনে রবি পেছনে রবি, কোনটা অস্ত কোনটা উদয় বোঝা যাচ্ছে না। এবার খুবই চিন্তায় তৃণমূল কংগ্রেস। এবং এই যে অস্ত, এই রবির উদয়ে যে তৃণমূলের অস্ত যাওয়ার সম্ভাবনা বাড়ছে, সেই আতঙ্কে এই যে অবস্থানে বসে পড়তে হয়েছে, সেটাও দুষ্টু লোকেরা বলছে। আমি এসব বিতর্কে যেতে যাই না। দেখুন, আমার দলের তরফ থেকে আমি মুখপাত্র, একজন অসুস্থ তিনি জানিয়েছেন, তিনি চলে গেছেন, অন্য একজন হচ্ছেন দায়িত্বে এসেছেন, সাংবিধানিক প্রক্রিয়ায় তাকে ফোন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেটা জানিয়েছেন। তাদের মধ্যে কি আলোচনা হয়েছে সেটা আর প্রকাশ্যে আসেনি। ফলে আমি যতটুকু শুনেছি তাতে তিনি বলেননি যে ওনাকে করা যাবে না, ওই যাবে না। তাহলে উনি লিখিত চিঠি দিতেন, প্রকাশ্যে নিয়ে আসতেন। 48 ঘন্টা হয়ে গেছে, এখনো হয়নি। আজকে মুখ্যমন্ত্রী বলছেন এটা রীতিসম্মত না। উনি ওনার মনে মনে কি বলেছেন তা আমি জেনে লাভ নেই, আপনার কাছে ডকুমেন্ট নেই। ওখানে হয়তো ভিতরে অমিতজিকে বলেছেন আপনি আমাকে বাঁচান, এখন হয়তো প্রকাশ্যে বলছেন। কালকে সকালে হয়তো হচ্ছে কল্যাণবাবুকে বলবেন একটা চিঠি লিখে দিন, কল্যাণবাবু হয়তো সেই চিঠি আজকে এবিপি আনন্দ দেখার পর দিয়ে দেবেন। ফলে আমি এসব ব্যাপারে কোনো মন্তব্য করতে যাই না, আমার দলের একটা নিয়ন্ত্রণ আছে। আমি কিন্তু শঙ্কু এক্ষুনি সায়নদীপ আমি আপনাকে বাঁচান, আপনি আমাদের বাঁচান, এইটাই হচ্ছে সেটিং। এই পরের বক্তা বললো বলে শুনুন, সেটিং তখনই হতো যদি রাজ্যপাল তখন হচ্ছে চেঞ্জ না হতেন। এটা যে ব্যাটিং সেটা অনেকে খুব সহজভাবে বুঝতে পারছে, সায়নদীপরা বুঝতে পারছে না বলে শূন্য থেকে মহাশূন্যে চলে যাচ্ছে। আমি সেই বিতর্কে যেতে চাই না, সিপে মূলের ব্যাপারে আমি পরে বলছি। শুনুন সুমন, আমি আমার এইটুকুই রাজ্যপালের হচ্ছে চলে যাওয়া চলে আসা এসব নিয়ে বলার ছিল, দলীয়ভাবে সরকারিভাবে বলে দিলাম। কিন্তু আমি আজকে আপনার এই 3 মিনিটের জায়গায় 1.5 মিনিটে আপনার সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করতে চাই, ছোট্ট গল্প এবং বিধিসম্মত সতর্কীকরণ যে রাজ্যপালের বদলির সাথে এই গল্পের কোনো সম্পর্ক নেই। গল্পটা কি? গল্প হচ্ছে এবিপি আনন্দের সুমন দেখে আমি ফ্রেম করলাম, একটা সুন্দর মামলা সাজালাম। সেই মামলাটা আমি করব না এইটা বলে প্রতিদিন সুমনদের ব্লাড প্রেশার বাড়াতে শুরু করলাম এবং বাড়াতে বাড়াতে বললাম যে ঘন্টাখানেক সঙ্গে সুমনে কি শোতে টপিকে ডিসকাশন হবে সেটা আমি ঠিক করে দেবো। এবং ঠিক করা চলতে লাগলো, সুমনদের ব্লাড প্রেশার বাড়তে লাগলো। আপনাদের গোষ্ঠীর যিনি চেয়ারম্যান তিনি বুঝলেন যে ব্যাপারটা খুবই ম্যানিপুলেটেড হতে চলছে। তিনি সিদ্ধান্ত নিলেন যে সুমন দে আপনি অনেক ভালোভাবে ঘন্টাখানেক করেছেন, এবার ঘন্টা দুয়েক আপনি কাল থেকে ডেস্কে কাজ করবেন। এবং এখানে নতুন একজন সুমন দেখে আনা হলো, বা সুমন দে 2 বা শঙ্কুদেব পণ্ডা বা আমাদের বিবেকের যে কোনো একজন, তিনি অনুষ্ঠান পরিচালনা করবেন। তো এইটাতে সব থেকে বেশি কষ্ট কার হবে? যিনি ফ্রেম করেছিলেন। আমি এই সামগ্রিক ঘটনায় গত 3 দিন ধরে আপ্রাণ চেষ্টা করছি দেখতে যে কুণাল ঘোষ ঠিক কী রিয়াকশান দিচ্ছেন, আসছে না, অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। আজকে ভেবেছিলাম ধর্নামঞ্চে অ্যাটলিস্ট তিনি কিছু বলবেন, তিনি কিছু বলছেন না। আমি আবারও বলে দিচ্ছি সুমনদা, আমায় মার্জনা করবেন, এই ঘটনার সাথে রাজ্যপালের এই ঘটনার কোনো সম্পর্ক নেই। আমি শুধুমাত্র সুমনদের গল্প বললাম মাত্র। কিন্তু আমি একটা কথা আপনাকে স্পষ্ট করে বলতে চাই, সুমনদা একটা জায়গায় স্বচ্ছতা থাকা উচিত। আমি আপনাকে বলছি যে আজকে আমি মাননীয় সাধারণ সম্পাদকের বক্তব্য শুনে অভিভূত হয়ে গেছি। তিনি বলছেন যে পশ্চিম বাংলায় যিনি আসছেন তাকে কেন এই ধরনের রেজিগনেশন দিতে হচ্ছে বা এই ধরনের অ্যাপ্রোচ করতে হচ্ছে। এই বক্তব্যের মাধ্যমে উনি স্পষ্ট করে দিয়েছেন যে গণতান্ত্রিক ব্যবস্থা পশ্চিমবাংলায় ভেঙে পড়েছে। মানে পশ্চিমবাংলায় যিনি আসবেন তাকে হয় সুমনদের মতো ফ্রেমড হতে হবে, চাকরি ছেড়ে চলে যেতে হবে, আর তা না হলে হচ্ছে তৃণমূলের অনুগামী হয়ে কাজ করতে হবে। এটাই কি উনি বলতে চাইছেন স্পষ্ট করে? আজকের ধর্নামঞ্চে আমি অবাক হয়ে গেছি। তোমার গল্পে একটা ইফস অ্যান্ড বাটস আছে, একটা যুক্তির ফাঁক আছে। সেটা হচ্ছে ধরো এই সুমন দে বা তুমি তো রাজ্যপালের গল্প বলছো না, আমি রাজ্যপালের প্রসঙ্গ টানছি না, যদি দেখা যায় যে এই ফ্রেম করা এবং সিদ্ধান্ত নেয়ার মধ্যে দীর্ঘ কয়েক মাস, তার মধ্যে বিশ্বনাথ চক্রবর্তী বারবার বলছেন যে কেন এখনও রাজ্যপালকে সরানো হচ্ছে না, এই রকম অভিযোগ ওঠার পরও, আমি কিন্তু কোনো সুমনদের আড়ালের দরকার হচ্ছে না, এক সেকেন্ড, সরাসরি রাজ্যপালের গল্পেই আসছি। সিদ্ধান্ত নিতে যদি দেরি হয় শঙ্কু, তাহলে মনে হবে যে এই ফ্রেমিং এর পার্ট ওই দিল্লিতে বসে কলকাঠি লোকগুলোই করছে না। তো সুমনদা, প্রথম কথা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে আমি রাজ্যপালের বিষয় নিয়ে একটি লাইনও বলবো না। আমি মামলার ঝুঁকি নিয়ে আমি গল্পে তোমার আমার আড়াল দরকার নেই। শুনুন না, আমি গল্পে বলছি, আমি ঘটনা বলছি। শুনুন এক সেকেন্ড, শুনুন, আপনাকে মনে রাখতে হবে যারা আপনার উপরে বসে রয়েছে তারা আপনাকে ক্লোজলি মনিটর করছে। তারা দেখছে যে আপনি কতবার কম্প্রোমাইজড হচ্ছেন এবং কখন তাদের সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হচ্ছে।
যখন দেখছে যে এবিপি টিআরপি 1 নম্বরে পৌঁছতে হবে নির্বাচনকে আমি তোমার আই এম নট বদার্ড উইথ ইওর স্টোরি না। এক সেকেন্ড শঙ্কু, আমি সরাসরি মামলার ঝুঁকি নিয়ে তুমি যেটা বলতে চাইছো সেটা আমি কিছু বলতে চাইছি না। আচ্ছা, আমি বলতে চাইছি কাটা কাটা বাংলায় দর্শকদের বলছি, সোজা কথা বলা হচ্ছে যে রাজ্যপাল এখন যিনি পদত্যাগ করেছেন প্রাক্তন রাজ্যপাল, আমি বলছি, শঙ্কু বলছে না, সিভি আনন্দ বোস, যখন তার বিরুদ্ধে স্পেসিফিক্যালি রাজভবনের ভেতর একটা শ্লীলতাহানির অভিযোগ উঠলো, তারপরে কেন তাকে সরানো হলো না? বিশ্বনাথ দাদা, এই প্রশ্ন স্পষ্ট করে, হ্যাঁ তুমি উত্তর আসবো, এই প্রশ্ন স্পষ্ট করে আলোচনায়, আবার বলছি মামলার ঝুঁকি নিয়ে বারবার আমরা তুলেছিলাম। এর বিস্ময় তখন লাগে যখন দেখে যাই যে সেই ঘটনা আর সরানোর মধ্যে একটা মানে খুব রহস্যজনক একটা ব্যবধান। একদম আমি একমত। আমি আরেকটা জিনিস আপনাকে বলছি যে বিরোধী রাজনৈতিক দলের জায়গা থেকে যদি দেখেন, তাহলে এই প্রথম একজন রাজ্যপাল ছিলেন যার সাথে বিরোধী দলের প্রধান যে মুখ মানে শুভেন্দু অধিকারী বিরোধী নেতা, তার কার্যত কোনো সম্পর্কই ছিল না। শেষ দিকে একটুখানি জোর করে সম্পর্ক তৈরি না না এসব বলবেন না প্লিজ। কতবার এই রাজ্যপালকে সরানোর এবং এই রাজ্যপালের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী অন ক্যামেরা বাইট দিয়েছে। দেখাবো, চুপ করে দেখো, আমি বলতে থাকি। শুভেন্দু অধিকারীর সাথে সম্পর্ক একেবারে শীতল ছিল। শুভেন্দু অধিকারী কার্যত চাইছিলেন যে এই রাজ্যপাল যিনি বিরোধীদের সামান্যতম পরিষদ দিতে রাজি নয়, এবং ওই ঘটনাগুলোর কনটেক্সটেই কিন্তু ক্রমশ শুভেন্দুর সাথে সম্পর্ক খারাপ হচ্ছিল, কারণ শুভেন্দু যে সমস্ত অভিযোগগুলো গ্রিভান্সেসগুলো নিয়ে যাচ্ছিলেন উনি সেগুলো অ্যাড্রেস করছিলেন না, ফ্রাস্ট্রেটেড হচ্ছিলেন। বারবার শুভেন্দু গিয়ে দিল্লিতে দরবার করেছেন যে এই রাজ্যপালকে সরানো হোক। তাহলে দুটো কনক্লুশন টানা যায়, তাহলে শেষ বেলায় গিয়ে দিল্লির নেতৃত্ব কি সত্যি তৃণমূল কংগ্রেসকে হারাতে চাইছে? তার সেই কারণেই কি মানে মানে যে রাজ্যপাল মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখের মণি, কারণ ডেভেলপমেন্টের নাকি উনি প্রতীক, একের পর এক বই লিখেছেন, সেই ডেভেলপমেন্টের প্রতীককে নরেন্দ্র মোদী সরালেন শেষ মুহূর্তে, তাহলে কি শেষ মুহূর্তে এমন কোনো সিগন্যাল দিচ্ছেন যে সত্যি সিরিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চান? এটা হতে পারে খ হতে পারে সেই রাজ্যপালকে উনি আনছেন যে রাজ্যপালের মানে ব্যক্তিগত জীবন 100% মানে সতে ভরা, ভীষণভাবে শৃঙ্খলিত জীবন, এবং মানে যিনি একজন দুধে আইপিএস অফিসার এবং ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের মানে ভেতরের কাজ করা মানুষ। তাহলে শেষ পর্যন্ত কি বড় একটা ধাক্কা অপেক্ষা করছে রাজ্য সরকারের, এই রাজ্য সরকারের বিরুদ্ধে? ফলে আমি মনে করি শেষ বেলায় শেষ লগ্নে কোনো স্ট্র্যাটেজিক পরিবর্তন মানে অবস্থানগত পরিবর্তন দিল্লির হলেও হতে পারে। সুমন, আমি শুধু একটা শেষ বক্তব্য রাখতে চাই। দেখুন, নতুন যিনি রাজ্যপাল আসছেন তিনি যেহেতু ইন্টেলিজেন্সের এত টপ লেভেলে কাজ করেছেন, আমরা মনে করি যে যেহেতু বাংলাদেশ বর্ডার আরও দিনের পর দিন বাংলাদেশের এই সমস্ত এরিয়া প্রাসঙ্গিক হয়ে উঠছে, আন্তর্জাতিক স্তরে যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে, সেই কারণে এই রাজ্যের হচ্ছে মানে প্রশাসনিক ইম্পর্টেন্ট দায়িত্বে ওনার মতো একজন ব্যক্তিত্বের আসা, এটা বাংলার পক্ষে খুবই পজিটিভ এবং গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ হবে এবং আমাদের জায়গা তৈরি হবে। আমার শুধু এটুকুই বক্তব্য যে সমস্ত সাংবিধানিক প্রধান কোনো নাম ঘোষণা হলেই তৃণমূল কংগ্রেস এত রেড়ে করে উঠছে কেন? আমার ভয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজীব কুমারকে রাজ্যপাল বানাতে চেয়েছিলেন? যাবো, কিন্তু আমি বলছি সংবিধানটা একটু মন দিয়ে পড়লেই শঙ্কু বুঝতে পারবে যে তার যিনি রাজ্যপাল হন না কেন নির্বাচিত সরকারের পুলিশকে নির্দেশ দেওয়ার, এমনকি পরামর্শ দেওয়ার কোনো সংবিধান নির্দিষ্ট এখতিয়ারই নেই। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট। না, আমি এখানে একটু ইন্টারফেয়ার করি। মুর্শিদাবাদের দাঙ্গার পরে এই অভিযোগটা উঠছিল যে এই রাজ্যপাল কেন অন্তত মুর্শিদাবাদের জন্য 355 জারি করার কথা বলছে না, সুপারিশ করছে না। সুপারিশ করেনি কিন্তু এই রাজ্যপাল পুলিশকে কেন দেবেন? উনি তো সরকারের প্রধান, উনি মুখ্যমন্ত্রী, জানতে চান রিপোর্ট চাইতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলছি কোন স্টেটের বর্ডারে কি হচ্ছে এটা রাজ্যপালের নিজস্ব, তিনি যে মানুষটি হন না কেন, স্বয়ং অজিত দোভাল এলেও তার করণীয় করতে হবে তাকে, হ্যাঁ, তার থ্রু স্টেট গভর্নমেন্ট। হ্যাঁ, তাই করবেন, উনি গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন, এটা অদ্ভুত কথা, কোনো জায়গা নেই। তাহলে বর্ডারের দায়িত্ব এবার রাজ্যপাল নেবেন, ওদের কথা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রকের কোনো কাজ নেই, ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আরে আপনি আপনার কথার মাঝখানে বলিনি, আপনি বলছেন যে বর্ডারটাকে করার জন্য
তার জন্য একটা রাজ্যপাল fencing আনা করতে হচ্ছে। দিচ্ছেন না। একটা দেশের রাজ্যপাল সুরক্ষা ব্যবস্থা যার চলে বিরুদ্ধে গেছে। এত অভিযোগ, আপনাদের কাছে কি আপনার কাছে অভিযোগ? সৎ হতে পারে, তার বিরুদ্ধে কি অভিযোগ? কিন্তু কি তার অভিযোগ? সুপ্রিম কোর্টে অভিযোগটা কি? তামিলনাড়ু তার সুপ্রিম সরকার কোর্ট কি হয়েছে তো বলবেন, মানে অভিযোগটা কি? সেখানকার ফাইলের দিনের পর দিন তিনি আটকে রেখেছে। কি বেশ উনি করেছে? অসীম বাদিনী বৈশ্বনাথদা রবির কথা বলছিলেন, আমি ভাবছি আপনি যখন বলছেন যে এই রাজ্যপালের বিরুদ্ধে এত অভিযোগ, আপনি আনন্দ বোসের কথা বলছিলেন। সেটা আপনি বুঝতেই পারেন। না, আপনারাই তো বলতেন যে এতগুলো অভিযোগ, আর বেচারা শঙ্কু কত বড় একটা গল্প ভাবতে হয়েছে, এতক্ষণ পেন দিয়ে গল্প ভাবছিল। আমি বললাম ভাই মামলা হলে হবে সোজা, মামলা হলে হবে সোজা, পরিষ্কার কোদালকে কোদাল বলা উচিত। হ্যাঁ, রাজ্যপাল সীমান্ত রক্ষার দায়িত্ব নেবে। না না, যেটা সীমান্ত বানানো রক্ষার মিস দায়িত্ব আপনিও কেন নেবেন না? এটা অদ্ভুত কথা। প্রত্যেকটা মানুষকে যেহেতু একেবারে পুলিশি এক্সারসাইজের কথা হচ্ছে, আমি দ্রুত একবার দেখে নেব যে একাধিক রাজ্যের রাজ্যপাল, একেবারে আইবির প্রাক্তন কর্তা, এই যাকে নিয়ে এত মানে কথা যে একই নামের মধ্যে দুটো রবি, এই রবি উদয়, তার কেরিয়ার নিঃসন্দেহে অত্যন্ত উল্লেখযোগ্য, তার কেরিয়ার প্রোফাইল। পরের প্রতিবেদন। পশ্চিমবঙ্গে এবার স্পেশাল 26, সামনেই বিধানসভা নির্বাচন, তার ঠিক আগে আচমকা বদলে গেল রাজ্যপাল। প্রাক্তন আইএএস অফিসার সিভি আনন্দ বোসকে সরিয়ে তার জায়গায় আনা হলো প্রাক্তন আইপিএস অফিসার রবীন্দ্র নারায়ণ রবিকে, যিনি শুধু প্রাক্তন গোয়েন্দা কর্তা নন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ডেপুটিও ছিলেন। বিধানসভা ভোটের ঠিক আগে তাকে রাজ্যপাল হিসেবে বেছে নেওয়ার কারণ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। এক্ষেত্রে চর্চায় উঠে আসছে রাজ্যপাল হিসেবে RN রবির কেরিয়ারও, যেখানে অবিজেপি রাজ্যের সরকারের সঙ্গে তার সংঘাত বারবার শিরোনামে এসেছে। দালাল আনন্দ বোসকে নিয়ে এসেছিল রাজ্যপাল, তিনি আবার মুখ্যমন্ত্রীর কাছে হাতে করে নিয়েছেন, এখন আবার আরেকটা কাউকে নিয়ে আসবে, সেও দালালের ভূমিকা পালন করবে। পশ্চিমবাংলায় রাজ্যপাল করে দিল্লি বিজেপির হয়ে কাজ করবে, RSS এর দালালি করবে, এমন লোক খুঁজে বেড়ায়, এবং সেই কারণে এখন আবার নতুন লোক নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গের আগে RN রবি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন, যেখানে ডিএমকে এবং কংগ্রেসের জোট সরকার। 2021 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে তামিলনাড়ু বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল এই RN রবি আটকে রেখেছিলেন। রাজ্য সরকার বারবার অভিযোগ করে রাজ্যপাল ক্ষমতার অপব্যবহার করে বিল আটকে রেখেছে। এ নিয়ে জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। 2025 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় রাজ্যপাল RN রবি যেভাবে 10টি বিল আটকে রেখেছেন তা অবৈধ এবং স্বেচ্ছাচারী। 2023 সালের গোড়ার দিকে পোঙ্গল উৎসবের আমন্ত্রণ পত্রে তামিলনাড়ুর নাম তিনি লিখেছিলেন তামিজগম। ডিএমকে সহ একাধিক দল এ নিয়ে তীব্র প্রতিবাদ জানায়। বিতর্কের মুখে সেই অবস্থান থেকে পিছু হটেন RN রবি। 2023 সালে ডিএমকে সরকারের মন্ত্রী সেন্থিল বালাজিকে ইডি গ্রেপ্তার করার পর একতরফাভাবে তাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল RN রবি। এছাড়া কখনো তিনি বিধানসভায় ডিএমকে সরকারের তৈরি করে দেওয়া পুরো ভাষণ পাঠ করেননি, কখনো আবার সরকারকে এড়িয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছেন। জানিয়ে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে তীব্র সংঘাত এবং বিতর্কের আবহ তৈরি হয়েছিল। এবার সেই RN রবিকেই ভোটের মুখে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তিনি আসছেন মিস্টার রবি, উনি অজিত ডোভালজির ডেপুটি ছিলেন NS এর, এবং আগামী দিন কি হতে চলেছে আমি বুঝতে পারছি না, কিন্তু মমতা ব্যানার্জি হয়তো বুঝতে পারছেন, যে কারণে আমি শুনছি উনি অত্যন্ত চিন্তিত। তামিলনাড়ুতে PhD গবেষণারত ছাত্রছাত্রীরা ওনার হাত থেকে সার্টিফিকেট নিতে তারা অপারগতা জানিয়েছিল, কারণ উনি এমনভাবে রাজ্যের স্বায়ত্তশাসন খর্ব করেছিলেন, তামিলনাড়ুর ছাত্রছাত্রীরা ওনার বিরুদ্ধে বিদ্রোহের রাস্তায় নেমেছিল। তো এই যার অতীত অভিজ্ঞতা, তিনি এ রাজ্যেও যে বিজেপির দালালি করবেন এটা বোঝার জন্য কোনো রাজনৈতিক পণ্ডিত হতে হবে না। আচমকা বোসের বিদায় এবং রবির উদয় কি পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য বিশেষ তাৎপর্যবাহী, সেই উত্তর দেবে সময়। বিটন চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত কিন্তু কম হয়নি। যুক্তফ্রন্টের সময় ধরমবীরের আমলে একেবারে তুঙ্গে উঠেছিল। AP শর্মার বিরুদ্ধে বামপন্থীরা রাস্তায় নেমেছিলেন। BD পাণ্ডে, কালকেই বলছিলাম, বামপন্থীরা স্লোগান তুলতেন বাংলা দমন পাণ্ডে। সিঙ্গুর নন্দীগ্রাম পরবর্তী সময় গোপালকৃষ্ণ গান্ধীকে তৃণমূলের পতাকা ধরার পরামর্শ দিয়েছিলেন CPM-এর এক কেন্দ্রীয় কমিটির সদস্য। 2010 সালে যখন MK নারায়ণন রাজ্যপাল হিসেবে এলেন, একেবারে দুঁদে পুলিশ কর্তা ছিলেন, প্রাক্তন IB চিফ এবং প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তখন তাকে নিয়ে বামেদের একেবারে স্পষ্ট আপত্তি ছিল। অর্থাৎ
আমার পরের বক্তা সায়নদীপ কি মানবে যে কেন্দ্রে বিরোধী সরকার থাকলে রাজ্যপাল নিয়ে সন্দেহ এবং সংঘাত এ রাজ্যে বহু বছর ধরে চলে আসছে, এর একটা ধারাবাহিক ইতিহাস আছে? সায়নদীপ, আমার প্রথম কথা হলো যে রবি উদয়ের কথা বলছিলেন, রবি উদয়ের সাথে গণতন্ত্রের অস্ত্র যাবে কিনা এটাই আমার কাছে প্রধান আশঙ্কার জায়গা। RN রবি বলুন বা জ্ঞানেশ কুমার, সবই বিজেপির পাপেট, যেমন নাচাবে তেমন নাচবে। বিজেপি একটা পরিকল্পনা করতে হয়েছে, জানি না, সম্ভবত একটা আইন আনতে চলেছে, সমস্ত প্রশাসনিক সাংবিধানিক সংস্থাগুলোকে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করবে। এটা তার প্রাক ট্রায়াল কিনা আমি জানি না। আমরা তো নিশ্চিতভাবেই মনে করি, কোনো আমাদের এখানে অস্পষ্টতা নেই, এই রাজ্যপাল পোস্ট এ কোনো অপ্রয়োজনীয়, কার্যত হাতি পোষা। এবং আপনি যেটা বললেন, দিল্লিতে যে সমুদায় থাকে, দিল্লি সরকারের নির্দেশে সেই রাজ্যপাল সেই কাজ করে। এখানে সিভি আনন্দ বোসকে নিয়ে এসেছিল, এখন এই RN রবি তাকে নিয়ে আসার চেষ্টা করছে। কে ভালো দালালি করবে সেই মতন তার দায়িত্ব পালন করার চেষ্টা হচ্ছে। আবার এই মমতা ব্যানার্জি একসময় বামপন্থীদের বিরুদ্ধে রাজ্যপাল পোস্টকে ব্যবহার করেছিল, সেটাও আমরা জানি। আবার এই মমতা ব্যানার্জি যখন বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য, তখন আবার এই RN রবি সম্ভবত তিনি CBIর একজন গুরুত্বপূর্ণ অধিকর্তা ছিলেন। আবার পুলওয়ামা হামলার সময় এই RN রবি ছিল কিন্তু NSA ডেপুটি। সুতরাং অনেকের ইতিহাস আমাদের জানা আছে। মমতা ব্যানার্জি ব্যবহার করেছেন, এখন অমিত শাহ ব্যবহার করছেন। ডিএমকে সরকারের বিরুদ্ধে এই রাজ্যপাল একটার পর একটা অসহযোগিতা করেছে। কখনো রাজ্যপালের লিখিত ভাষণ পড়েননি, কয়েকজন মন্ত্রীকে নিয়ে অনেক বিতর্ক তৈরি করেছেন। মুকুটে অনেক পালক আছে, এবং তার জন্য এই পুরস্কার দেওয়া হলো কিনা আমি ঠিক বলতে পারবো না। এখন নির্বাচন কমিশনারকে যে বিজেপি পকেটের লোক হিসাবে বসাতে পারে, তাহলে কোনো রাজ্যের রাজ্যপাল বসানো তো ওর কাছে একটা সামান্য ব্যাপার, সেটাই করছে। শুধু বিজেপিকে বলছো কেন? যুগের পর যুগ কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে রাজ্যপাল, এবং তোমরাই তুলেছো, যে একেবারে নিজেদের রক্ষেই সবসময় রাজ্যপাল হিসেবে বসানো হয়। কিন্তু এত কুৎসিত ভাবে, এত সংবিধানকে একেবারে লাটে তুলে দিয়ে এই নির্লজ্জ ক্ষমতা, এটা অতীতে কোথাও দেখা যায়নি। আমরা আগেও বললাম যে রাজ্যপাল নিয়ে আমাদের নির্দিষ্ট বিরোধিতা আছে। আর ধরমবীরের সময় ক্ষমতায় কে ছিল? হ্যাঁ, আমরা বামপন্থীরা ছিলাম। যখন ধরমবীরের শেষ ফ্লাইটে চলে যাচ্ছেন রাজ্যপাল হিসেবে, তখনও বামপন্থীরা স্টেশনে গিয়ে সাংবিধানিক পোস্টকে দেখিয়েছিল তার ট্রেনের সামনে গুটি হিসাবে ব্যবহার করেছে। মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী তখনও ব্যবহার করেছে, এটাই আমার খুব নির্দিষ্ট কথা। এখন রাজ্যপালকে এই RN রবিকে নিয়ে আসার মধ্যে দিয়ে রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা, এটাও করতে পারেন অনেক, করছেন অনেকে। আমরা তো বামপন্থীরা চিরকাল নীতিগতভাবে রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে, কিন্তু এই মমতা ব্যানার্জি, বিজেপি তো ওনার জুতোতেই পা গোলাচ্ছে, যে বামপন্থীদের বিরুদ্ধে একাধিকবার বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতি শাসনের কথা বলেছিলেন। কারণ মমতা ব্যানার্জি কখন কি বলবেন এসব ভেবে লাভ নেই। ইনি বললেন যে শ্লীলতাহানির অভিযোগ আছে, ওনার পাশে বসা যায় না, কথা বলা যায় না, রাজভবনে যাওয়া যায় না। আবার এই মমতা ব্যানার্জি ওনাকে হাতে ঘুরি দিয়েছিলেন। আবার জগদীপ ধনখড়ের সময় আপনি বারবার বলেছেন একই কেস, যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তখন এখানে দেখলাম কুস্তি, আবার বিজেপি যখন ওনাকে উপরাষ্ট্রপতি করলো তখন আবার দেখলাম দোস্তি। এখন পদত্যাগ করলেন, ধরুন নীতিশ কুমার পদত্যাগ করেছেন, কারণ উনি রাজ্যসভায় যাবেন, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করবেন বলে এটা শোনা যাচ্ছে। আবার উপরাষ্ট্রপতি পদে যাবেন বলে জগদীপ ধনখড় এখানকার রাজ্যপাল থেকে পোস্ট থেকে পদত্যাগ করেছিলেন। কিন্তু এই সিভি আনন্দ বোস কেন পদত্যাগ করলেন? কেন জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন? কেন জগদীপ ধনখড়কে এখন গ্যারেজ করে দেওয়া হলো? সিভি আনন্দ বোসের এই পরিণতি কেন হবে? এই প্রশ্নগুলো কিন্তু গণতন্ত্র সংবিধানের প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে তুমি বলছো যে তুমি রাজ্যপাল তোমরা চাও না, কিন্তু রাজ্যপালের পদত্যাগের কারণ জানতে চাও। আছে যখন তো উপায় নেই, কিন্তু এরকম ভাবে একটা সংবিধান স্বীকৃত পোস্টকে অমিত শাহর ইচ্ছা মতন যা খুশি তাই করা যায়, এটা আমরা মনে করি না। যেমন SIR নিয়ে এই অমিত শাহ, বিজেপি বাহিনী তৃণমূলের সাহায্য নিয়ে, আইপ্যাকের সাহায্য নিয়ে এখানে যা খুশি তাই করছে, এ অমানবিক, দানবীয়। আমি মনে করতে পারি যে আপনি বলতে পারি দায়িত্ব নিয়ে যে পাড়া দেখে, ভোটার লিস্ট দেখে, ভোটার দেখে, রিজিয়ান দেখে, রিলিজিয়ান দেখে এখানে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং কিছু কিছু যেমন ঐতিহাসিক ক্ষত মানুষের মনে থেকে যায় না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দাঙ্গা, মন্বন্তর, আকাল, দুর্ভিক্ষ, SIR পশ্চিমবাংলায় এরকম কিছু ঐতিহাসিক ক্ষত তৈরি করবে। আর এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই যে অসভ্যতা হয়েছে, তৃণমূলের অফিসাররা, তৃণমূলের রাজ্য সরকারের অফিসাররা অনেকে এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এখন আমার কথা হলো যে নির্বাচন কমিশন তাকে বলির পাঠা বানিয়ে তৃণমূল বিজেপি এই যে মানুষকে টার্গেট করে এবং মানুষকে যেভাবে একটা ভয়ঙ্কর হেনস্থার মুখোমুখি ফেললো, এবং ঐতিহাসিক যে ক্ষত তৈরি হচ্ছে,
আবার আর.এন. রবির মতন একটা লোককে নিয়ে এসে সেই ঐতিহাসিক ক্ষতয় হিটলারের মতন আর একটা ইতিহাস তৈরি করতে চাইছে কিনা আমি ঠিক বলতে পারবো না, সময় হ্যাঁ, কিন্তু আমি একটা জায়গায় আর না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল তাদের যারা নিয়ন্ত্রণের যে অফিসাররা আছেন তাদের ভুলে এসআইআরে এই বিড়ম্বনা হয়েছে, আর নির্বাচন কমিশন কোট আনকোট সায়নদীপ যে বলির পাঁঠা, একেবারে এটা মানতে পারলাম না। আমি যে এলাকায় থাকি সেই এলাকায় 33 জন জেনুইন ভোটারের নাম এই তালিকায় আছে। আমি বলছি তার জন্য নির্বাচন কমিশন দায়ী নয়, দায়ী হচ্ছে তৃণমূল আর বিজেপির অফিসাররা। এই সরলীকরণে আমি বিশ্বাস করি না। সংবিধান স্বীকৃত সংস্থাকে বলির পাঠা নির্বাচন কমিশনই এই কাজ করছে। মানে ও বলতে চাইছে ও বলির পাঁঠা যাকে বলেছে তার হাতেই খড়গটা, অর্থাৎ সে পাঁঠা নয়, খড়গকে বলি দেওয়ার লোক। এইটা বললে আমার কোনো আপত্তির জায়গা নেই। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা এই মুহূর্তে সমাজ মাধ্যমে খুব সরাসরি খবর আসে তো, যে প্রাক্তন গোয়েন্দাকর্তা এই রবিকে এক্স স্যান্ডেল পোস্টে ডিএমকে রাজ্যসভার সাংসদ পি উইলিয়ামস খোঁচা দিয়ে বলছেন যে আপনি যেখানেই যান সংবিধান, গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষতি করেন। বাংলায় তৃণমূল সমর্থক বন্ধুদের জন্য আমার খারাপ লাগছে। অর্থাৎ হাঁপ ছেড়ে স্ট্যালিন এবং তার পার্টি বেঁচেছে, তার কারণ এবার রবি উদয় হয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূলের ওপর, তাই তো? দেখুন, এটা ডিএমকের বক্তব্য, কারণ আপনাকে মনে রাখতে হবে এই ভারতবর্ষে যারা সমস্ত একত্রিত গোষ্ঠী দেশ বিরোধী তারা তো একই ভাষায় কথা বলবে, একই ল্যাঙ্গুয়েজে কথা বলবে। ও বিজেপি আমি যে গুণগত তফাৎ, ওখানে ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, রাজ্যপালকে নিয়ে ডিএমকে খারাপ অভিজ্ঞতা ছিল, খারাপ অভিজ্ঞতা রিফ্লেক্ট আপনি পেলেন তাদের হতে পারে, কিন্তু তার না আমি বলছি তার বক্তব্য আমরা তো জানি না। খারাপ মানে খারাপ অভিজ্ঞতাটা মানে ডিএমকের একজন নেতা জানিয়েছে। পশ্চিমবাংলায় আবার উল্টো, যেখানে রাজ্যপালের সম্পর্কে খারাপ অভিজ্ঞতা ছিল তার উচ্ছ্বসিত প্রশংসা কার্যত আমরা দেখতে পাচ্ছি। ফলে আমি রাজনীতিটাকে কি করে রিড করবো একজন বিশ্লেষক হিসেবে, একটা জায়গাতে আমি বলছি এই রাজ্যপাল মানে যে রাজ্যপাল ছিলেন তিনি এমন কিছু অ্যাডভান্টেজ তৃণমূলকে দিচ্ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন কিছু অ্যাডভান্টেজ এই আনন্দ বোস দিচ্ছিলেন, যার ফলে ওকে রক্ষা করাটা কিন্তু খুব একটা দায়ের মধ্যে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার তিনটে কারণ পরিষ্কার মনে হয়েছে। একটা হলো যে এই রাজ্যপাল যেহেতু বিরোধীদের সাথে সম্পর্ক ছিল না, ফলে বিরোধীরা রাজভবনকে ব্যবহার করতে পারেনি, যেমন করে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছিলেন যখন গোপাল কৃষ্ণ গান্ধী রাজভবনে ছিলেন, বা শুভেন্দু অধিকারী হ্যাঁ শুভেন্দু অধিকারী ব্যবহার করেছিলেন, বিরোধীদেরকে আইসোলেট করতে পেরেছিলেন, রাজ্যপালকে বিরোধীদের থেকে আইসোলেট করতে পেরেছেন, এটা অ্যাডভান্টেজ নাম্বার 1। 2 নম্বর হলো এই রাজ্যপাল সেই রাজ্যপাল যাকে আমি অলরেডি একটা ফ্রেমে ফেলে দিয়েছি, যার বিরুদ্ধে অভিযুক্ত করে ফেলেছি, তাকে আমি যদি মানে এই ফাইলগুলো সই করতে বলেছি, ধমাধম একদিনে ফাইল সই করে দিয়েছে, আপনার মনে থাকতে পারে, তাই নিয়ে খবর হয়েছিল। তৃতীয় সেটা হলো যদি আমার প্রয়োজন হয় নির্বাচনের সময় একেই ব্যবহার করব, যে বিজেপি কেমন, এই আনন্দ বোস যেমন। আচ্ছা, বেশ, মানে ঘুরিয়ে ফিরিয়ে উনি তৃণমূল কংগ্রেসকেই শেষ করতে পারছেন একটা অস্বাভাবিক অবস্থা। আপনি বলছি যে আমি উল্টো দিক দিয়ে ভাবুন। এই আর.এন. রবির সঙ্গে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা পূর্ব পরিচয় রয়েছে। কেন্দ্রের সরকার এই সিবি আনন্দ বোসকে পাঠালো, আর আপনি এখন বলছেন যে তার সঙ্গে নতুন করে সম্পর্কের রসায়ন মুখ্যমন্ত্রীর তৈরি হয়ে গেল।
তাহলে কি এটা পুরনো থেকে একটা সেটিং এর মধ্যে দিয়েই কাজ করছে, আর নাকি তার থেকে আরো বেশি নির্ভরযোগ্য হলো এই যে আর এন রবিকে পাঠালো? আমি বলছি সময় বলবে, আমরা বলতে পারবো না। শঙ্কু উত্তর দেবে। আমার একটাই কথা বলার থাকে, আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর। হ্যাঁ শঙ্কু। না, আমার কথা হচ্ছে রবির কর কোন দিকে কাকে? সাধারণত সাংবিধানিক শিষ্টাচারের মধ্যে এটা পড়ে যে একজন নতুন রাজ্যপাল আসবেন এবং তাকে সরকার ওয়েলকাম করবে। এখানে প্রথমেই আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, যে কোনো রাজ্যপালের নামই কেন্দ্র প্রস্তাব করুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা হচ্ছে কেন্দ্র বিরোধিতা করা। সেই রাজ্যপাল হন, কেন্দ্রীয় যে কোনো এজেন্সি হন, নির্বাচন কমিশন হন, এটাই ওনার এই পলিসিতেই উনি নির্বাচন লড়তে চান। তাই সে কারণে যতদূর যেতে হয় তাদের যদি প্রথমে বিরোধিতা হবেন, জগদীপ ধনখড়ের একই কেস, একই কেস সিবিআই অনুবেশনে নাটক কতদিন চলবে? আমার বক্তব্য হচ্ছে, আমি অনুরোধ করব তৃণমূল কংগ্রেসকে যে আজকে মাননীয় রাজ্যপাল তার শারীরিক অসুস্থতার কারণে আজকে রেজিগনেশন দিয়েছেন, সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। আমরাও উদ্বিগ্ন তার শারীরিক বিষয় নিয়ে। উইদাউট পেপারস একটা লোক অসুস্থ, তৃণমূল কংগ্রেস কি বলছে? অনেকে আর কত সাপিয়ে মান যাবে, বললেন যে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে যাবে, ব্যবস্থা করুন। কয়েক মাস আগে জগদীপ মার্জনা করবেন, সিভি আনন্দ বোস যখন অসুস্থ হয়েছিলেন, কমান্ড হাসপাতালে ভর্তি ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গেছিলেন। আজকে ডেটে আমি বলছি দেখুন, আমি আপনার সঙ্গে একমত। আমি তো একমত, কালকে তো 1 ঘন্টার অনুষ্ঠান আমরা করেছি যে এই হঠাৎ পরিবর্তন নিঃসন্দেহে প্রশ্ন তোলে, কিন্তু পাশাপাশি উনি এখন সুস্থ সেই কাগজ আপনারা দেখান। কাগজ কারুর এটা ব্যক্তিগত পছন্দ, সুতরাং আমি বলছি তিনি স্বাস্থ্যের কারণে পদত্যাগ করতে পারেন, সেখানে কোথাও কোনো আইনে নেই যে সংবাদ মাধ্যম বা কোনো রাজনৈতিক দলকে তাকে স্বাস্থ্য সংক্রান্ত কাগজ, অত্যন্ত গোপনীয় কাগজ, সে সামনে দেখানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট, সায়নদীপ আজকে এসআইআর এর কথা বলছিল, যেটা নিয়ে আজ ধর্ণা মঞ্চ থেকে বিজেপিকে বেহায়া এবং নির্বাচন কমিশনকে দালাল বলে মুখ্যমন্ত্রী আক্রমণ করেন। কি বলেছেন? জ্ঞানেশ কুমারকে পাশাপাশি আঙুল কেটে দেওয়ার হুমকি দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি এন্ড তাদের দালাল কমিশন। 5ই মে রাত 12টার মধ্যে নতুন সরকার যদি না হয়, রাষ্ট্রপতি শাসন হচ্ছে এবং মুখ্যমন্ত্রী দেখে নিন কি করবেন। আজকে এসআইআর এর নাম করে 1.5 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল। চ্যালেঞ্জ 50-এর নিচে নেওয়া হবে। মানুষের ক্ষমতাকে বুড়াঙ্গুল দেখানো। 9ই মার্চ সোমবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার 3 দিন আগে এসআইআর নিয়ে আক্রমণের ঝাঁজ সপ্তমে তুললেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ধর্মতলায় ধর্নায় বসলেন তিনি। যারা বেঁচে আছেন অথচ মৃত হিসেবে ঘোষণা করেছেন, লজ্জা রাখার জায়গা নেই। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি। তাদের আমি এখানে প্যারেড করাবো। প্র্যাকটিস করছেন উনি, এরপরে তো বিজেপির মুখ্যমন্ত্রী হবেন, উনি বিরোধী দলনেত্রী হবেন, মাঝে মাঝেই ধর্ণা দিতে হবে। এখন থেকে প্র্যাকটিস থাকা ভালো। প্রায় 60 লক্ষের নাম বিবেচনাধীনের তালিকায় থাকা নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার জন্য নির্লজ্জভাবে রাস্তায় নেমে নির্বাচন কমিশনের মতো একটা নিরপেক্ষ সংস্থাকে ব্যবহার করে এই লড়াই তাদেরকে ছেটিয়ে বিদায় দেওয়ার লড়াই, এই লড়াই তাদের শূন্য করার লড়াই। যেভাবে ভোটার লিস্টে কারচুপি করা হয়েছে আমরা এটা ধরেছি। এসআইআর এর কেস সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। শুধু নো ভোট টু বিজেপি বললে হবে না, এবার বয়কট বিজেপি বলতে হবে। এদের বয়কট করুন, সামাজিক বয়কট করুন। ভোটের মার্কেট চলে এসছে, এবার ধর্ণা দিয়ে বাজারটা গরম করতে হবে। চুপচাপে নিজের নাম তো তুলে নিয়েছেন, এবার বড় বাংলার বাকি লক্ষ লক্ষ মানুষ ভোগে যা। আমার নাম তো তুলে নিয়েছি, খোকাবাবুর নাম তুলে নিয়েছি, আমাদের ভোটের নাম আটকাবে কে? এবার মর বাংলার লক্ষ লক্ষ মানুষ আমি ধর্ণা দিয়ে তাদেরকে ম্যানেজ করব।
মুখ্যমন্ত্রীর ধর্ণামঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি তো সেদিন ছিলাম, কি দুর্ব্যবহার মমতাদির সঙ্গে করেছে আপনারা কেউ ভাবতে পারবেন না। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছি। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে নাম, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। খালপাড়ের যে সংস্কৃতি তৃণমূল কংগ্রেস আমদানি করেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এই সংস্কৃতি এই ধরনের জিনিসপত্রেরই কথা বলে। যে সাংস্কৃতিক পরিমণ্ডলে ডক্টর বিধানচন্দ্র রায়, প্রফুল্ল বাবু, অচিন্ত বাবু এবং বাকিরা সব কাজকর্ম করে গেছেন, ওই একই চেয়ারে বসে একজন খালপাড়ের সংস্কৃতি আমদানি করলেন এবং তারপরে তার উত্তরসূরিরা ওই খালপাড়ের সংস্কৃতিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুক্রবার সারা রাত ধর্ণামঞ্চে থাকার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা পারবেন কালকে আবার সকাল 10টায় চলে আসবেন, কারণ আপনাদের সবাইকে এখানে থাকার প্রয়োজন নেই, আমি থাকবো। সকাল 10টা থেকে 8টা পর্যন্ত ধর্ণা চলবে, আর রাতেও আমরা যারা থাকবো আমরা আমাদের মতো করে থাকবো। শুরু থেকে শেষ লগ্ন এসআইআর নিয়ে তরজা শেষ হওয়ার কোনো লক্ষণ এখনো নেই। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কথা হলো এত রাষ্ট্রপতি শাসন, এই আগের প্রতিবেদনে আপনারা দেখলেন এই রবটা উঠছে কেন? এর পেছনে একটা পাটিগণিতের অঙ্ক আছে। সুপ্রিম কোর্টে শেষ শুনানির দিন নির্বাচন কমিশন ওই দিন এবং তার পরের দিন হিসেব করে বলেছিল যে এখন বিবেচনাধীন নাম আছে 60,06,000 মতো নাম। তার মধ্যে গতকাল পর্যন্ত মানে 5 দিনে ক্লিয়ার হয়েছে 1,40,000 নাম। এখন এই কাজটা করেছেন 501 জন জুডিশিয়াল অফিসার। আগামীকাল ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে এই রাজ্যে এসে পৌঁছবেন 100 জন করে, মোট 200 জন জুডিশিয়াল অফিসার। এখন যে গতিতে কাজ হচ্ছে সেই একই গতিতে কাজ চললে, আমি জানি এটা ওই কেসিনাগের অঙ্কের মতো লাগছে, যে গতিতে কাজ এতদিন হয়েছে, গত 5 দিনে হয়েছে, সেই একই গতিতে কাজ চললে অন্ততপক্ষে আরও 1 মাস বা 4 সপ্তাহ বা আরও একেবারে স্পেসিফিক্যালি বললে 28 দিন সময় লাগবে যাবতীয় লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্লিয়ার করতে। তাহলে এই বিবেচনাধীন কাজটা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। আমি আবার বলছি, প্রায় কেসিনাগের পাটিগণিতের অঙ্কের মতো শোনাচ্ছে এই হিসেবটা, কিন্তু মোদ্দা কথাটা হলো গোদা হিসেবে এ রাজ্যে ভোট পেছনোর যথেষ্ট আশঙ্কা থেকে যাচ্ছে। এবং এইখানে আশঙ্কা থাকছে যে নতুন বিধানসভা গঠনের যে ডেডলাইন মানে 7ই মে, সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার এবং রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার। তৃণমূলের সব থেকে বেশি আশঙ্কার কি এই জায়গাটা? ঠিক এই প্রশ্নটা নিয়ে যাব আমার পরের বক্তা অধ্যাপক শুভময় মৈত্রের কাছে। হ্যাঁ, সুমনবাবু, এই তো সেই সময় এবং কার্যের অঙ্ক, যে কিভাবে কতদিনে কতজনকে দিয়ে কতগুলো কাজ করানো যাবে। এবং এরপর হয়তো সত্যি এখন ঝাড়খণ্ড অবধি যাওয়া হচ্ছে, এরপর হয়তো মহারাষ্ট্র, গুজরাটেও যেতে হবে জুডিশিয়াল অফিসারদের খোঁজ নেওয়ার জন্য। কিন্তু এই রাজনীতির যে তৈলাক্ত পথ আর কি, আমাদের যেমন কেসিনাগে মাদরের গল্প ছিল, অঙ্ক টঙ্ক কষার পর উত্তর পেল 2-3টি মাদর, মানে মাদরটারই ভগ্নাংশ হয়ে গেল। সেরকম আমাদের দেশের গণতন্ত্রটা কতটা ভগ্নাংশ হয়ে যাবে আমি সেটা ভাবছিলাম। আপনি শুরু করেছিলেন কাল থেকে ঠিক পাল্টে যাব দেখে রাখিস তোরা, বলতে বলতে ঘুমিয়ে পড়লো অশ্বমেধের ঘোড়া পথের মধ্যিখানে। মানে গণতন্ত্রের যে ঘোড়া সে তো প্রায় ঘুমিয়েই পড়েছে। এবং ওই কবিতারই আরেকটা লাইন আছে আর কি, অশ্বমেধের ঘোড়ার পিঠে রাক্ষুসে এক মাছি। অর্থাৎ রাক্ষুসে মাছি কেন বলছি, কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে একটা নির্বাচন আসছে, যে নির্বাচনে পশ্চিমবঙ্গের শিল্প নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় সেই লাস্ট ধোঁয়া দেখেছিলেন, তারপর আর শিল্পের ধোঁয়া দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের পড়াশোনার মোটামুটি 12টা বেজে গেছে স্কুল টুলগুলোর। হ্যাঁ, পশ্চিমবঙ্গে ঠিক কী হতে চলেছে আমরা বুঝতে পারছি না। অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার বা এই বিষয়গুলি আছে, বা অনুপ্রবেশ নিয়ে একটা আলোচনা আছে, সেগুলো আলোচনা বটে গুরুত্বপূর্ণ, কিন্তু সাধারণ মানুষের আলোচনা একেবারেই নেই। এবং আপনি যে বলছেন এর মধ্যে আদিগঙ্গা দিয়ে গ্যালন গ্যালন জল বয়ে যাচ্ছে, আপনার কিন্তু এককে গন্ডগোল আছে। রচনা ম্যাডাম কিন্তু বলে গেছিলেন কুইন্টালে, ফলে আমাদের কিন্তু এককগুলো অঙ্ক টঙ্ক পাটিগণিতের করার সময় এককগুলো মাথায় রাখতে হবে। এইখানে একটা প্রশ্ন আসছে যে সংসদীয় গণতন্ত্রের যে বিষয়টি, সেইখানে পশ্চিমবঙ্গের কোন শাসক দল কবে নির্বাচনে কতটা গণতন্ত্র ডাইরেক্টলি বজায় রাখতে চেষ্টা করেছেন এই নিয়ে প্রশ্ন আছে। কিছু ভালো নির্বাচন হয়েছে, 77, 2011, 1984 ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর, 2014 বিজেপি যখন ভালো ফল করছে ভারতে, 2019 বিজেপির উদ্যান্ত। কিন্তু সব সময় সব নির্বাচনে শাসক যে গণতন্ত্র বজায় রাখতে চেয়েছে এমন নয়। ফলে রাজ্যের শাসক হিসেবে তৃণমূল কংগ্রেস তেমন করতে যাবে কেন, আমাদের ট্র্যাডিশন সেটা বলে না। দ্বিতীয় হচ্ছে এই রাজভবনে যাব না মুখ্যমন্ত্রী বলছেন,
এখানে একটা প্রশ্ন হচ্ছে, রাজ্যপালকে কি আপোষ করতে হচ্ছিল? খুব স্বাভাবিক, রাজ্যপালকে যদি কোনো কারণে আপোষ করতে হয় তাহলে ভারতের গণতন্ত্রের এখনও যদি শিরদাঁড়া থেকে থাকে, তাহলে একটা দেশের রাষ্ট্র ব্যবস্থা, যে রাজ্যপাল আপোষ করছেন সেই রাজ্যপাল, এবং অসুস্থ থাকলেও সেটাও তো এক ধরনের আপোষ রাজ্যের স্বার্থে, কারণ রাজ্যপালকে কাজ করতে হবে। সেই জায়গায় যাকে পাঠালেন খুব গুরুত্বপূর্ণ, যাকে পাঠিয়েছেন তিনি ওই যে আপনি বলছিলেন রাজনীতির অঙ্ক, লক্ষ্য করলে দেখবেন আইপিএস অফিসার, কেউ রাজ্যসভায় যাচ্ছেন, কেউ রাজ্যপাল হচ্ছেন। যিনি গেছেন তিনি কম্পিউটার সায়েন্সের খুব বড় লোক, রাজ্যসভায় যিনি গেছেন, যিনি এখানে আসছেন তিনি ফিজিক্সের। অর্থাৎ এনারা কিন্তু যে রাজনীতির অঙ্ক করছেন, সেই রাজনীতিক অঙ্ক কিন্তু সাধারণ মানুষের অঙ্ক নয়। আমরা যে সময় ও কার্যের অঙ্ক, তৈলাক্ত বাঁশে ওঠানামার অঙ্ক করছি, তার থেকে কিন্তু অনেক ভালো অঙ্ক এনারা জানেন। হয়তো অ্যালজেব্রিক টিওমেট্রিও জানেন, টপোলজি জানেন। ফলে যে রাজনীতিটা কিন্তু হচ্ছে ভারতবর্ষের গভীরে, সেই রাজনীতির তল কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। এই জায়গায় দুটি উদাহরণ চট করে দেওয়ার চেষ্টা করবো। একটা হচ্ছে প্রথম আমাদের যে রাষ্ট্রপতি শাসন হয় পাঞ্জাবে 20 জুন 1951, সেটা কিন্তু কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের কারণে গভর্নমেন্ট ভেঙে পড়ে, ভীমসেন সাচার ছিলেন। এবং আর পরের যে দ্বিতীয়টা, সেটা হচ্ছে জুলাই 31, 1959 নাম্বুদ্বীপাত সরকারকে, জওহরলাল নেহরুকে ফেলতে হয় বিভিন্ন গোলমালের জন্য। প্রথমটার সঙ্গে যদি তুলনা করেন, ওখানে সেটিংটা আসছে। আপনি ভাবুন, কংগ্রেস একটা দল ছিল, আজকে তৃণমূল বিজেপি একটাই দল, তাদের মধ্যে একটা সেটিং আছে, কিন্তু এত ঝামেলা হচ্ছে আর সামলানো যাচ্ছে না, রাষ্ট্রপতি শাসন হলো। দ্বিতীয়টা কিন্তু হতে পারে সত্যিকারের লড়াই, অর্থাৎ বিজেপি চাইছে, এবং দ্বিতীয়বারের ক্ষেত্রে কিন্তু কংগ্রেস তারপর নির্বাচনে জিতেছিল, জিতে ফিরে এসে মানে বামপন্থীরা কিন্তু সরে গেছিল। ফলে সেই লড়াইটাও সত্য হতে পারে, আমরা জানি না কোনটা সত্য। শেষ যে বক্তব্যটা, সেটা হচ্ছে যে একদিকে যেমন আপনি ওই মঞ্চে এসআইআরের সঙ্গে তো একটা সম্পর্ক আছেই, সবটা মিটছে না, মঞ্চে বেহায়া দালাল আঙুল টাঙুল কেটে নিয়ে একলব্য করে দেয়া, এগুলো যেমন একদিকে আছে, অন্যদিকে কিন্তু আপনি লক্ষ্য করবেন তৃণমূল কংগ্রেস বলছে অপরিকল্পিত এসআইআর সীমাবদ্ধতা আছে, এগুলো তো আমরা বিশ্লেষক হিসেবে বলছিলাম। তৃণমূল তো বলবে ইচ্ছা করে মানুষকে বাদ দেওয়া হচ্ছে, কিন্তু তৃণমূলের মঞ্চে লক্ষ্য করুন বারবার অপরিকল্পিত শব্দটি আসছে। তাদের তো অনেক কড়া বিরোধিতা করার দরকার ছিল। দ্বিতীয়, তৃণমূলের সেই মঞ্চে বারবার করে শব্দবন্ধ ব্যবহার করা হচ্ছে বৈধ নাগরিক। নিম্নবিত্ত প্রান্তিক মানুষদের কথা বলছেন, তারা কি দলিল দস্তাবেজ নিয়ে কিভাবে নাগরিক প্রমাণ করতে আসবেন? ফলে এইখানে কিন্তু প্রশ্ন তুলবেন সাধারণ মানুষ, এবং সেইখানে আপনার এই কবিতার দুটো লাইন আছে কিন্তু, যেখানে সব শেষ হয়ে যায়নি। সেই লাইন দুটো বলছে, ঘুরিয়ে বলি আয় রে আমার অশ্বমেধের ঘোড়া, আয় যেরকম কথা ছিল তেমন করে বাঁচি। গণতন্ত্র তার যেরকম কথা ছিল, পশ্চিমবঙ্গের 100 কোটির গণতন্ত্র, সে কিন্তু এত অঙ্কটঙ্ক সত্ত্বেও তার নিজের মতো করে বাঁচার একটা চেষ্টা করবেই, এই নির্বাচনেও করবে। ধন্যবাদ শুভময়দা। আমি শুধু যোগ করব যে শুধুমাত্র বৈধ নাগরিক, গরিব হতে পারেন এবং বড় লোক হতে পারেন, বৈধ কাগজপত্র দিতে পারেননি বলে নাম বাদ গেছে এমন নয়, দেওয়ার পরে সম্পূর্ণ তাদের কোনো দায় ছাড়া তাদের নাম বাদ গেছে। আমি বলছি এই সংখ্যাটা ওয়ার্ডে যে কি পরিমাণ গেছে সেটা একমাত্র জানেন যিনি ভুক্তভোগী তিনি। এবং আমরা শুধু এইটুকু আশা করতে পারি, জুডিশিয়াল অফিসাররা এসেছে, বিচার বিভাগের কোর্টে বল গেছে, তারা অন্তত শেষ পর্যন্ত জাস্টিস দেবেন, যে বৈধ নাগরিকের বৈধ কাগজপত্র আছে তারা যেন তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। এই দাবি প্রথম দিন করেছিলাম, এখন এই এত কিছু হয়ে যাওয়ার পর আর খসড়া ভোটার তালিকা বেরোনোর পরও স্পষ্ট দাবি তুললাম। কিন্তু এখান থেকে আমি আবার অঙ্কে যাব, সেটা হচ্ছে কেন এই বারবার রাষ্ট্রপতি শাসন জারির কথা হচ্ছে। অঙ্ক কি বলছে, তারিখের অঙ্ক দেখুন তো। পশ্চিমবঙ্গে কি নির্ধারিত সময়ই হবে বিধানসভা নির্বাচন, নাকি তা করা সম্ভব হবে না? সেক্ষেত্রে কি রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে? রাষ্ট্রপতি শাসনের মধ্যেই হতে পারে বিধানসভা নির্বাচন? এরকমই নানা প্রশ্ন উঠছে। তার কারণ এসআইআর এ এখনো বহু তথ্য যাচাইয়ের কাজ বাকি। 28 ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী 60,06,675 জনের নাম বিবেচনাধীন রয়েছে, যার মধ্যে শুক্রবার পর্যন্ত 7.5 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে দাবি। অর্থাৎ এখনো বাকি প্রায় 52 লক্ষ। নির্বাচন কমিশন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশে এই কাজ করছেন 501 জুডিশিয়াল অফিসার। সেই কাজে যোগ দেবেন ওড়িশা, ঝাড়খণ্ড থেকে আসা আরো 200 জন জুডিশিয়াল অফিসার। এদিকে বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে 7ই মে। এখানেই প্রশ্ন উঠছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই কি এই বিপুল সংখ্যক নথিপত্র যাচাই করা যাবে? আর যদি তা না করা যায় তাহলে কি হবে? সমস্ত নথি যাচাই না করেই কি ভোট গ্রহণ সম্ভব? বিধানসভা ভোট পিছিয়ে দিতে হলে কি রাজ্যে 356 ধারা প্রয়োগ করতে হতে পারে?
28শে ফেব্রুয়ারি রোল আছে, তার সঙ্গে সংযোজন করে যেটা 6 লক্ষ নিষ্পত্তি হয়েছে, আরও নিষ্পত্তি হবে। যাবে একবার হয়েছিল সে 1990 সালের মতো, সেখানে হচ্ছে যে ওই খালিস্তান, ল অ্যান্ড অর্ডার তীব্র ব্যাপার। আর একমাত্র ডিক্লেয়ার্ড এমার্জেন্সি ছাড়া কিন্তু কিছুতেই ভোট পেছানো যায় না। সুপ্রিম কোর্ট এখানে বিচার করছেন এবং যাতে দ্রুততার সাথে জিনিসটা হয় সেটা দেখছেন, কিন্তু যেহেতু নির্বাচন কমিশন এখন অবধি জানাননি যে আন্ডার অ্যাডজুডিকেশন যারা রয়েছেন তাদের কবে নাগাদ তাদের মানে সাপ্লিমেন্টারি লিস্টে বেরোতে পারে, সেখানে আমরা কখনোই বলতে পারি না যে সেটা আগামী 1 মাসের মধ্যে বেরিয়ে যাবে বা আগামী 15 দিনের মধ্যে বেরিয়ে যাবে, এটা আমরা বলতে পারি না। ফলে এটা একটা খুব আনসার্টেন সিচুয়েশনের মধ্যে রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হচ্ছে মার্চের শেষেও বাকি কাজ শেষ হওয়া কার্যত অসম্ভব। হিসেব বলছে প্রতিদিন গড়ে 1,40,000 ভোটারের নথিপত্র যাচাই করা হলেও 1 থেকে 1.5 মাস সময় লেগে যাবে। প্রথা অনুযায়ী নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার কয়েকদিনের মধ্যেই নির্বাচন ঘোষণা হয়। তা যদি হয় তাহলে ভোটের আগে 60 লক্ষের নিষ্পত্তি কোনো মতেই সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার হাইকোর্টের সাথে বৈঠকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন 7 থেকে 10 দিনের মাথায় সাপ্লিমেন্টারি লিস্ট বের করার কথা। সেক্ষেত্রেও বাদ পড়ে থাকবে বহু ভোটারের ভাগ্য। এটা তো দেখুন, এটা তো এসআইআর গাইডলাইন মধ্যে ছিল না, সুপ্রিম কোর্টে ম্যাটার গিয়েছিল, অ্যাডজুডিকেশন চলছে এখন। ল্যান্ড ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস, in the interest of fair play, in the interest of opportunity for everybody, dispose করেছে ম্যাটার, নিষ্পত্তি করেছে ম্যাটার। আজকে তো অলরেডি 6 লাখ 6.5 লাখ তো অলরেডি মতলব হয়ে গেছে ওটা। এই জটিল পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই, বিধানসভা ভোট নির্দিষ্ট সময় হবে নাকি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কিছুদিনের জন্য? আর এই পরিস্থিতিতেই রাজ্যে আসছেন নতুন রাজ্যপাল প্রাক্তন আইপিএস অফিসার RN রবি, আর তার আগমন জল্পনা আরো উস্কে দিয়েছে। কিছুদিনের মধ্যেই নির্বাচন, তাহলে কি কেন্দ্রীয় সরকার অথবা ভারতীয় জনতা পার্টি তারা চান না যে বাংলার নির্বাচন হোক? এর ভেতরে কি অন্য কিছু লুকিয়ে আছে? কি রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না সেই নিয়ে আলোচনা করতে চাই। স্বচ্ছ ভোটার তালিকা, স্বচ্ছ ভোট, এবং সেই ভোটার তালিকায় যেন কোনো মৃত ব্যক্তি, অনুপ্রবেশকারী, ডাবল ট্রিপল এন্ট্রি, শিফটেড ভোটার না থাকে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন জল্পনাময়। রুমা পাল, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ। দেখুন, শোনা যাচ্ছে যে অমিত শাহকে ফোনে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছিলেন যে রীতি মেনে রাজ্য সরকারের সঙ্গে ন্যূনতম আলোচনা না করে এ রাজ্যের রাজ্যপাল করা হলো এই RN রবিকে। কিন্তু মুশকিল হলো যে এটা রীতি বা কনভেনশন, আইন নয়। সংবিধানে কোথাও বলা নেই যে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় সরকারকে রাজ্যপালের নাম নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। এখন কথা হলো যে বহুবার এ রাজ্যে পরবর্তী রাজ্যপালের নাম নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে আলোচনা হয়েছে, আবার বহু ক্ষেত্রে বিন্দুমাত্র আলোচনা হয়নি। আসলে সেই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কের ওপর নির্ভর করছে যে এই রাজ্যপালের নাম পাঠানোর বিষয়টা, অর্থাৎ আলোচনা হবে নাকি একতরফা নাম জানানো হবে সেটা সব সময় নির্ভর করে কেন্দ্র আর রাজ্য দুই সরকারের সম্পর্কের ওপর। আমার পরবর্তী বক্তা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাব, আর রবীন্দ্রনাথদা শেষ করলে দুটো চমৎকার গল্প মনে পড়েছে রাজ্যপাল সংক্রান্ত, একটা চূড়ান্ত ইতিবাচক, একটা নেতিবাচক, সেটাই আসবো। আগে রবীন্দ্রনাথ ভট্টাচার্য। হ্যাঁ, একদমই, মানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যদি আপনারা দেখেন তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে 7ই মের আগে নির্বাচন হওয়াটা, নির্বাচনের ফল ঘোষণা হওয়াটা একদমই প্রায় অসম্ভব মনে হচ্ছে। দেখুন, একটা মজার কথা বলে শুরু করি। বেশ কিছু মানুষ কিন্তু তারা আলোচনা করছেন, আমি দেখেছি বা শুনেছি, তারা বলছেন যে এই প্রথম বিজেপি সিরিয়াস হয়েছে পশ্চিমবঙ্গে নির্বাচনের ব্যাপারে, অর্থাৎ সেটিংটা নাকি গেছে। এখন এখানে তাদের দুটো নিয়ে আলোচনা হচ্ছে, এটা চক্রান্ত না পরিকল্পনা। চক্রান্ত আমরা কাকে বলি? যে পরিকল্পনার মধ্যে কিছু অনৈতিকতা থাকে তখন আমরা তাকে চক্রান্ত বলি। দেখুন, আপনি ঘটনা পরম্পরাটা বিশ্লেষণ করুন। নভেম্বর 2025 SIR শুরু হলো, কিন্তু এখনো শেষ হলো না।
প্রতিদিন নির্বাচন কমিশন নতুন নতুন আদেশ দিচ্ছে, আধার কার্ড নিয়ে আদেশ দিচ্ছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে আদেশ দিচ্ছে। অন্যদিকে তৃণমূল পরিচালিত যে সরকার, তারা অসহযোগিতা করে যাচ্ছে, তারা মুরুগানের গাড়িতে ভাঙচুর হচ্ছে, বিধায়ক বিডিও অফিসে ভাঙচুর করছেন, প্রতিদিন এ নিয়ে লড়াই চলছে। লড়াইটা এমন একটা অসহযোগিতার জায়গায় গেল, মামলা হলো, মোস্তারি বানু গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, এবং শেষ পর্যন্ত অফিসার, গ্রুপ বি অফিসার দেওয়া হলো না, 800 ডেটা যারা এন্ট্রি করেন সেই অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হলো না। শেষ পর্যন্ত বিচার বিভাগ বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট বললেন এটা বিচার বিভাগ ডিসাইড করবে। মানে কেস এখন আর নির্বাচন কমিশনের হাতে নেই। পরিষ্কার এটা বুঝে নিন। যতক্ষণ সুপ্রিম কোর্ট বলবে না বলবে যে তারা যে যদি বলে যে এবার নির্বাচনে যান, ততক্ষণ পর্যন্ত কারোর ক্ষমতা নেই আর নির্বাচনের তারিখ ঘোষণা করা। আসছেন সুপ্রিম কোর্টের জাজরা, বসবেন, হাইকোর্টে আসবেন, তারা এসে আলোচনা করবেন, দেখা যাবে। কিন্তু এর মধ্যে আপনি দেখুন কেন সুপ্রিম কোর্ট এটা দিয়েছিল, 142 ধারা ইনভোক করেছিল। তাদের কথা ছিল কি, যে ফর ডুইং কমপ্লিট জাস্টিস টু দ্য ভোটার্স, ইনক্লুশন অফ ভোটার্স। এই ডুইং জাস্টিস টু ইনক্লুশন অফ ভোটার্স, তার জন্য তারা দুপক্ষকেই যেমন নির্বাচন কমিশনকে দায়ী করেছে, তেমনি রাজ্য সরকারকে দায়ী করেছে। অর্থাৎ দুয়ের মিলে অসহযোগিতার একটা ফল হয়েছে, বিচার বিভাগের হাতে গেছে। এবং শুধু 60 লক্ষ নয়, 6 লক্ষ বাদ গেলে 54 লক্ষ থেকে তা নয়, 63 লক্ষ যাদের বাতিল হয়েছে তারা আবার 15ই মার্চ পর্যন্ত সময় পেয়েছে, তারা ফর্ম 6-এ জমা দেবে। সেই ফর্মেরও কিন্তু মীমাংসা করতে হবে, ওই মানে নমিনেশন পেপার জমা দেওয়া লাস্ট দিনের আগে। তাহলে দাঁড়াচ্ছে কি, কোনোভাবে সম্ভব নয়। এখন এই রকম একটা পরিস্থিতিতে 172-এর এক ধারায় পরিষ্কার করে বলা আছে যে প্রথম বিধানসভার যে দিন মিটিং হয়েছে, লাস্ট বিধানসভার, তার থেকে ঠিক 5 বছরের মাথায় বিধানসভা ডিসলভড হয়ে যাবে। এখন কিন্তু আর চক্রান্ত বলা যাবে না, 356 ধারা অটোমেটিক্যালি দিতে হবে। তার কারণ যদি 7ই মের মধ্যে বিধানসভার নির্বাচিত বিধানসভা না আসে, ইট উইল বি ডিসলভড। আর ডিসলভড হলে 356 ধারা প্রয়োগ করে খুব স্বাভাবিকভাবেই গভর্নরস রুল, গভর্নর অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর উইথ চিফ সেক্রেটারিজ অ্যান্ড সেক্রেটারিজ, তারা তিনি ক্ষমতায় থাকবেন। এখন এখানে কিন্তু গভর্নরকে নিয়ে আসাটা, এই যে নিয়ে আসা হলো, এটা কিন্তু তখন আর নিয়ে আসা খুব মুশকিল, তাহলে এখন নিয়ে আসা হলো। মানে এগুলো কিন্তু পরিকল্পনারই অঙ্গ। আমি বলছি এটা চক্রান্ত না পরিকল্পনা বলবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু পরিকল্পনার অঙ্গ। এবং এই রবীন্দ্রনাথ, এইটা হতে পারে যে ধরুন গুজরালিলাল নন্দর সঙ্গে কেন্দ্রে জমা হয়েছিল, আমি জানি না রাজ্যের ক্ষেত্রে বা সংবিধান কি বলে, যে তত্ত্বাবধায়ক সরকার, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হলো আপনি সরকার চালান, প্রবল জোরে শঙ্কু মাথা নাচছে, কিন্তু সংবিধান কি বলছে? না, সংবিধানে কেয়ারটেকার সরকার হতে পারে যদি এই ঘটনাটা যদি ডিসলভ না হতো, যদি এমন হতো এমার্জেন্সি চালু হয়েছে, এমার্জেন্সি আছে, তার মধ্যে এইরকম ঘটনা ঘটেছে যে ক্যাপ্টেন অ্যাবেয়ান্স রাখা হলো বিধানসভাকে, তখন কেয়ারটেকার সরকার চলতে পারে। কিন্তু যে বিধানসভা নেই তার কেয়ারটেকার সরকার চলবে কি করে? তার তো কেয়ারটেকার নেই, গভর্নমেন্টই হতে পারে না। তাহলে এটার লাভ কি হবে? বিজেপির কি লাভ হবে জানি না, তৃণমূল অগাধ জলে পড়লো। কেন? আমি 3টে কারণ বলছি। দেখুন, তৃণমূলের পুলিশ প্রশাসন সাংঘাতিকভাবে ভোট মোবিলাইজ করে। কিভাবে করে আমাকে ডিটেলিং করতে বলবেন না, এটা আমার পক্ষে উচিত নয় বলা। ঝালদা থানার আইসির কথা আপনাদের মনে আছে, মালদা যে পুরুলিয়ার যে ঝালদা মিউনিসিপ্যালিটি কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ব্যাপারে আইসি কিভাবে যুক্ত, তপন কান্দুর কথা বলছেন। হ্যাঁ, তপন কান্দু মৃত্যু ইত্যাদি কিভাবে অভিযুক্ত হয়েছিলেন সেগুলো আমরা জানি। দ্বিতীয় আরেকটা জিনিস দেখুন, যে এই যে আয়ুষ্মান ভব দিন চালানো হচ্ছে না, এটা কিন্তু চলবে, এনারা যে টাকা আসবে, আমি আপনাদের বলছি, যদি রাষ্ট্রপতি শাসন হয়, যে পরিকল্পনা নিয়ে চলছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আসবে, জল জীবন মিশনের টাকা আসবে, ঘরে ঘরে টাকা পৌঁছাবে। অর্থাৎ যে টাকা এতদিন বাংলা মনে করছিল পাচ্ছে না, লোকের কাছে বঞ্চনা বলছিল, রাষ্ট্রপতি শাসন হলে সেগুলো আবার চালু হবে। এবং 3, এই গণতান্ত্রিক পরিসর অনেক বেশি উন্মুক্ত হবে বিজেপির ক্ষেত্রে। অর্থাৎ আজকে শুভেন্দু অধিকারীকে কথায় যে মিটিংয়ের জন্য পারমিশন নিতে হচ্ছে, তখন তৃণমূলকে সেই মিটিংয়ের জন্য কথায় তাদের পারমিশন নিতে হবে, এবং কথায় তাদের হাইকোর্ট যেতে হবে। সবশেষে একটা কথা বলি,
পাবলিক মেমারি কিন্তু খুব শর্ট, এটা মাথায় রাখবেন। যখনই এই সব জিনিসগুলো একসঙ্গে চলতে শুরু করবে, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসন তৃণমূলের পেছন থেকে সরে যাবে, তখন তৃণমূলের কিন্তু নিশ্চিতভাবে একটা অসুবিধায় পড়বে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের ফলাফল যে জায়গাটাই ছিল সেখান থেকে কোথায় যাবে এই মুহূর্তে কিন্তু ভীষণ একটা গরমিলের জায়গায় এসে পৌঁছেছে তৃণমূল। এ সম্বন্ধে কোনোভাবে সন্দেহ নেই, কোনো সংশয়ের জায়গায় নেই। বেশ, প্রতিক্রিয়া। মানে আমি রবীন্দ্রনাথ বাবুর এই বক্তব্য শুনে মনে হলো উনি রাষ্ট্রপতি শাসনের পক্ষে উনি বক্তব্য রাখলেন। তাহলে আমি ভাবছিলাম এক্ষুনি আপনি বলবেন যে রবি নাম থাকলেই আজকাল গোলমাল করতে 172 তো আপনি জানেন, আপনি তো আইনজীবী, আপনি কথা বলছেন। রাষ্ট্রপতি শাসন এখানে এই রাজ্যে বা দেশে যে কোনো অঙ্গরাজ্যে করাটা বেআইনি, এটা বারবার সুপ্রিম কোর্ট বলেছে। আরে বা সুপ্রিম কোর্ট তো কোন দিশা বেআইনি নয়। আপনি কেন বলছেন? আপনি উইদাউট এনি ভ্যালিড রিজন। আপনি এত কথা বলছেন কেন? আপনাকে আমার কথাটা শুনতে হবে তো। আপনি ভুল বলছেন, আমি বলছি রাষ্ট্রপতি শাসন এখানে করার কোনো সম্ভাবনা নেই। সাপ্লিমেন্টারি লিস্টের কথা বলা হয়েছে এবং সাপ্লিমেন্টারি লিস্ট যদি সাপ্লিমেন্টের মধ্যে না হয় কি হবে? আপনি কি চাইছেন? চ্যালেঞ্জ করবো যতবার নির্বাচন হবে ততবার তৃণমূল জিতবে, যতবার নির্বাচন হবে ততবার তৃণমূল জিতবে। জয়ের সঙ্গে বলে সুমনদা, আমাদের দলের পলিসি আছে, সেটা আমি স্পষ্ট করতে চাই। কোন মতেই রাষ্ট্রপতি শাসনের পক্ষে নয়। যেভাবে কোর্টে গিয়ে তাণ্ডব করে কি বলছে, আমি বলতে দিই। আচ্ছা আমি বলে নি, আমার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেস যেভাবে কোর্টে গিয়ে তান্ডাই মান্ডাই করছে, তাতে কোর্টের নির্দেশে যদি কিছু হয় তার জন্য এরা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উনি প্রাণ থাকতে এসআইআর হতে দেবেন না, এসআইআর হচ্ছে, ওনার প্রাণও রয়েছে, এটাই অদ্ভুত ব্যাপার। এখন এসআইআর এর সঙ্গে নাগরিকত্ব তৃণমূলও বলছেন, যেটা শুভময়দা বলেছে, আবার ইলেকশন কমিশনও সেই জায়গায় করতে চাইছে। কিন্তু রবীন্দ্রনাথ বাবু বলছিলেন যে পরিকল্পনা, আমি মনে করি না যে কোনো পরিকল্পনা বিজেপির আছে, তাহলে বাজেট ওরকম হতো না। আর বাজেটের পর শ্রমিক ভট্টাচার্য বলতো না গট আপ ম্যাচ ছেড়ে দিয়েছে। আমি বলছি যে আমি জেলা স্তরের খবরগুলো নিচ্ছিলাম, কিছুটা বলতে পারেন, আমি তো ওইভাবে বলতে পারি না যে অমুক থেকে পেয়েছি তমুকের থেকে, এটা অন্যায়। কিন্তু আমি যা খবর পাচ্ছি বা যতটা সেন্স করতে পারছি, তাতে আমার কিন্তু মনে হচ্ছে যে নমিনেশন সাবমিশনের দিন পর্যন্ত যেটা চলবে তার মধ্যে কিন্তু এসআইআর এর 60 লক্ষ গণা হয়ে যাবে, আমারও ধারণা। আচ্ছা, এটা আমাকে কিন্তু আমি একটা ফিগার রাখি, অফিসিয়াল সুপ্রিম কোর্টে যা ইসি বলেছে যে এখন যা সংখ্যা এই 200 জন আসার আগে, তাতে দিনে এক একজন জুডিশিয়াল অফিসারকে 250টা করে নাম ক্লিয়ার করতে হবে, উইচ ইজ বিটুইন ইউ অ্যান্ড মি। দর্শকরা বুঝতে পারছেন প্রায় অসম্ভব। 250টা যদি প্রতিদিন হয় তাতে লাগবে হচ্ছে 80 দিন। আমি একজন বিচারপতি, কিন্তু হ্যাঁ, হ্যাভিং সেড দ্যাট আমার এটাও বলতে হবে, আমি এটাও বলতে হবে, আমি 63 লাখের মধ্যে বেশ কিছু মানে দেখুন এসআইআর ঠিক মতন হলো না, এটা ফ্যাক্ট। কিন্তু যে জায়গায় আছে আমি কিন্তু আশাবাদী। কেন আমি আশাবাদী বলছি, যে অনেককেই প্রায় 3-4 দিনের মধ্যেই ওই 250 তো দূরের কথা, তারা কিন্তু প্রায় কেউ 700, 800, 1000 পর্যন্ত চলে গেছে। আচ্ছা, এটা কিন্তু আপনারা জানেনই না। দ্বিতীয় যেটা, সেটা হলো যে আজকেও যে তারা জাস্টিস করতে পারছে না, দিনে 700 তারা বলছে যে তারা, এবং এটা আমাকে রিকোয়েস্ট করেছে, পার্সোনালি কেউ রিকোয়েস্ট করেছে যে প্লিজ আপনারা, মানে এই যে রাজনৈতিক দলগুলো এত উত্তেজনা তৈরি করছে, বলছে আপনারা উত্তেজনাটা একটু থামান, আমরা যে দায়িত্বটা নিয়েছি আমরা কিন্তু এটা পালন করতে পারবো। খুব আমি এটা, এবং দ্বিতীয় যেটা আশা লাগলো, কিন্তু আমি বলছি উত্তেজনা হতোই না যদি না ভুলভাল। তাদের বক্তব্য হচ্ছে রাজনৈতিক দলগুলো, কারণ কেউ সুযোগই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ম্যাক্সিমাম নাম শুধুমাত্র নামের বানান, নাম সংক্রান্ত সমস্যা বলছে ওরা আমাকে বললো কি 1 মিনিট 1.5 মিনিট স্যার লাগছে, বলছে এগুলো আমাদের দ্রুততার সাথে এগুলো শেষ হবে। একটা কথা বলে আমি বলছি যে আজকে সিও কনফারেন্স যদি দেখেন, সিও কিন্তু আপনার রিপোর্টারকে বলেছে
6 লক্ষর উপর কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, বললাম তো আমি হ্যাঁ, তার মানে কিন্তু আপনি মনে রাখবেন যে আমাদের কাজটা কিন্তু এগোচ্ছে, দ্রুততার সাথে এগোচ্ছে একদম। এবং আমার কিন্তু পূর্ণ আস্থা যে রাষ্ট্রপতির শাসনের আগেই এই কাজটা শেষ হবে। আমি বলছি শুনে অত্যন্ত আশা জাগলো। হ্যাঁ, যাই হোক না কেন এরপর কিছু ভুল থাকতেই হবে, এত বড় একটা প্রক্রিয়া আর সেটা নেগলিজেবল বলা যায়, যদি হবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে। দ্বিতীয় সেটা হচ্ছে যে এই প্রক্রিয়াটাকে আরো সঠিকভাবে আরো সহজভাবে করা যেত যদি রাজ্য, কেন্দ্র এবং নির্বাচন কমিশনের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতো। আমি শুধু লাস্ট একটা কথা, সেটা হচ্ছে যেটা বৈশ্বনাথদা মোটামুটি যেভাবে জিতবেন বললেন আর কি, আমি বলছি যে এই যতবার ডারবি ততবার হারবি এই ধরনের স্লোগান খেলার মাঠে হয়, কিন্তু বৈশ্বনাথদার কাছে, বিজেপির কাছে, সিপিএম এর কাছে ওনার কিন্তু ভোটে লড়ার পরিকল্পনা নেই, রাজ্যসভায় যাওয়ারও কোনো সুপারিশ নেই। বলছি যে আপনার কিন্তু একটাই বক্তব্য, সেটা হচ্ছে বাইরে বেরিয়ে আপনারা যে কাজগুলো করেছেন সেটা কবে শুনতে পাবো? এই যতবার ডারবি ততবার হারবির বাইরে কাজ করে যেটা বলছি যে এটা 6 লাখ হয়েছে, 6 লাখ কতদিনে হয়েছে? 800 জন যদি ধরে নি, যেটা কথা বললেন, আরো কিন্তু অন্তত 6 লাখ, যারা 63 লাখের মধ্যে আমি ধরে নিচ্ছি 10% অন্তত তারা আবার ফর্ম 6 অ্যাপ্লাই করবেন, তাদের বাতিল করা শুরু করে, তাহলে 60 লাখ আসছে। 800 জন যদি 1000 টাকা করে করে তাহলে 80 লাখ হয় 100 দিনে। এই 80 লাখ আমি 60 লাখ করতে অন্তত 2 মাস সময় লাগবে। টিচার বলুন তো, আমি যাবো শান্তি, প্লিজ এক সেকেন্ড। আমি বলছি আমি বলছি উনি যে সাবজেক্টেরই অধ্যাপক হন না কেন, উনি যে অঙ্কটা করলেন সেটা একেবারে মানে কেসি নাগেরও নয়, তার থেকে সহজ স্তরের পাটিগণিত, যার ফলে ওটাই ভুল হওয়ার কথা না। কিন্তু দুটো চমৎকার গল্প, আমি যেটা রাজ্যপাল নিয়ে অনুষ্ঠান করে না আপনাদের বললে সেটা অন্যায় করা হবে। তো সবসময় আমি রবীন্দ্রনাথদা বলার আগে যেটা বলছিলাম না, যে কেন্দ্রের সরকার আর রাজ্যের সরকারের মধ্যে সম্পর্কের ওপর সবসময় ডিপেন্ড করে যে রাজ্যপাল নিয়ে কি অবস্থান হবে। কিন্তু এর ব্যতিক্রম হয়েছিল বামফ্রন্ট আমলে। কেন্দ্রে তখন কংগ্রেসের সরকার, ইতিহাসবিদ নুরুল হাসান এর বামফ্রন্ট সরকারের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল এবং এক বিদ্বান পণ্ডিত মানুষ। তিনি প্রয়াত হওয়ার পর দলমত নির্বিশেষে শোকাহত হয়েছিল রাজনৈতিক মহল, সাধারণ মানুষ। বাচ্চাদের তিনি রাজভবনে ডেকে নানা রকমভাবে সাহায্য করার চেষ্টা করতেন। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে রাজ্যে এমন রাজ্যপাল আমাদের সম্পদ। তার ক্ষেত্রে কিন্তু নাম পাঠানো হয়েছিল, কোনো পরামর্শ নিয়ে করা হয়নি। 1 নম্বর, অর্থাৎ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কেন্দ্র এবং রাজ্যের মধ্যেও কিন্তু এই উদাহরণ আছে। আর 9-এর দশকের এটা একেবারে আমাদের সাংবাদিকতার অভিজ্ঞতা এবং স্মৃতি থেকে বলতে পারি, টিভি রাজেশ্বর, তিনি সিবিআইয়ের প্রাক্তন অফিসার ছিলেন। খবর এলো যে দিল্লি থেকে তাকে রাজ্যপাল করে পাঠানো হচ্ছে। অননুকরণীয় জ্যোতি বসু প্রতিক্রিয়ায় বলেছিলেন, হ্যাঁ শুনেছি উনি আইবির গোয়েন্দা ছিলেন, গোয়েন্দাতে আমাদের আপত্তি নেই, ভালোই তো, অবসর জীবনটা রাজভবনে কাটাবেন। সুতরাং আমি বলছি এই দুটো গল্প না বললে অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু এইখানে যেহেতু ভোটার লিস্ট নিয়ে এত কথা হচ্ছে, খুব স্পষ্ট ভাষায় আপনাদের বলছি, সেটা হচ্ছে বামেরা, তার আগে কালকে নওশাদ এবং হুমায়ুন কবিরকেও দেখলাম, একেবারে স্পষ্টভাবে বলছেন যে একজন ভোটারকেও এই বিবেচনাধীন রেখে ভোট করা যাবে না। সিপিএম এবং কংগ্রেস সেই নিয়ে পথেও নেমেছে। সুতরাং এইখানে যদি এই দাবিটাকে সামনে রাখি, তাহলে কিন্তু এই পাটিগণিতের হিসেবটা একটু গোলমেলে ঠেকছে। দেখুন, নির্বাচন কমিশনের ভোটার তালিকায় বাদ পড়েছে 63,66,952 জনের নাম। বিবেচনাধীনের তালিকায় রাখা হয়েছে 60,06,675 জনকে। বিধানসভা ভোটের মুখে এই তালিকা ঘিরে তোলপাড় পড়ে গেছে। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে শুক্রবার থেকে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বেঁচে আছেন অথচ মৃত হিসেবে ঘোষণা করেছেন, লজ্জা রাখার জায়গা নেই। এই বিপুল সংখ্যক নাম বাদ ও বহু মানুষকে বিবেচনাধীনের তালিকায় রাখার প্রতিবাদে আগেই সরব হয়েছে সিপিএম, কংগ্রেসও পথে নেমেছে তারাও। এসআইআর ইস্যুতে রাতভর সিইও অফিসের বাইরে ধর্নায় বসেছে সিপিএম। 60 লক্ষ ভোটারকে বেকায়দায় ফেলে দেওয়া হয়েছে।
হয়রানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং হোয়াট ইজ দ্য ওয়ে আউট? তাদেরটা না করে ভোট কী করে হবে? তাদের ইস্যুটা সর্ট আউট না করে ভোট তো হতে পারে না। শুক্রবার আলিপুরের জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় দক্ষিণ কলকাতা প্রদেশ কংগ্রেস। তাদের দাবি, দক্ষিণ কলকাতায় ৭৮,০০০ মানুষের নাম বিবেচনাধীনের তালিকায় রাখা হয়েছে, যাদের বেশিরভাগই বৈধ ভোটার। দিল্লিতেও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। এই যে ৬০ লক্ষ অ্যাডজুডিকেটেড, আমরা চাই এই সমস্ত ভোটারকে আপনাদের মূল তালিকার মধ্যে আনতে হবে এবং এনে নির্বাচন করতে হবে। একটিও জেনুইন ভোটার যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায়। ভোটার তালিকা নিয়ে জেলা শাসকের দপ্তর থেকে ৫০ মিটার দূরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে মালদা জেলা কংগ্রেসও। শুক্রবার শিলিগুড়ির হাসমি চকে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিবাদ অবস্থানে বসে সিপিএম। আমাদের রাজ্যের মানুষের যে ভোটাধিকার, সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারটাকে কেড়ে নিচ্ছে নির্বাচন কমিশন। কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে তা করা হচ্ছে। কে বৈধ কে অবৈধ, কবে শেষ হবে সব নথি যাচাই? সব বৈধ নাগরিক ভোট দিতে পারবেন তো? এই নিয়ে যুদ্ধ চলছে। এবিপি আনন্দ। আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড এই সমস্ত জায়গায় আমরা কিছু মন্তব্য রাখি। কত শতাংশ মানুষ কি বলছেন? এসআইআর এর নামবাদের প্রতিবাদে ধর্নায় মুখ্যমন্ত্রী। হয়রানি নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভকে হাতিয়ার করে ভোটে কি তৃণমূলের লাভ হবে? লাভ হবে এমনটা বলছেন ৭২% মানুষ, হবে না মনে করছেন ২৭% মানুষ, যা বলতে চাননি ১%। ভোটের মুখে হঠাৎ করে রাজ্যপাল বদল, রাষ্ট্রপতি শাসন জারি করার ছক আশঙ্কা তৃণমূলের। আপনিও কি তাই মনে করেন? ৬৬% মানুষ মনে করছেন একেবারে তারা তাই মনে করেন। ৩২% মানুষ তা মানতে চাননি, ২% মানুষ বলতে চাননি। সিভি আনন্দ বোসের হঠাৎ বিদায়ের নেপথ্যে অমিত শাহর হাত দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সন্দেহে সত্যতা আছে বলে মনে হয়। ৪৯% মানুষ মনে করছেন সত্যতা আছে, ৫০% মানুষ মনে করছেন কোনো সত্যতা নেই, ১% মানুষ বলতে চাননি। তামিলনাড়ুতে অবিজেপি সরকারের সঙ্গে পদে পদে সংঘাত ছিল পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপালের। তৃণমূল সরকারের সঙ্গেও কি সংঘাতপূর্ণ সম্পর্কই হবে তার? ৯১% মানুষ মনে করছেন হ্যাঁ অবশ্যই তার সঙ্গে এই সরকারের সংঘাতপূর্ণ সম্পর্ক হবে। ৭% মানুষ মানতে চাননি, ২% মানুষ কিছু বলতে চাননি। মন্তব্যে যাব। প্রদীপ বল লিখছেন, হঠাৎ ভোটের মুখে রাজ্যপাল বদলের পেছনে যে বিজেপির বড় পরিকল্পনা আছে সেটা বলার অপেক্ষা রাখে না। অতীশচন্দ্র পাওয়ার লিখছেন, চোখের বালি সিভি আনন্দ বোস কি করে রাতারাতি শাসক দলের চোখের মণি হয়ে গেলেন সেটাই বড় রহস্য। অনুজ সাহা লিখছেন, রাজ্যপাল বদল নিয়ে তৃণমূলের এত ভয়, অনেকটা রান্নাঘরে গিয়ে আমি তো কলা খাইনির মতো। সপ্তর্ষি চট্টোপাধ্যায় লিখছেন, বিজেপি রাজভবনগুলোকে কবজা করে নিয়েছে, এটা পরিষ্কার। শুভ দত্ত লিখছেন, RN রবির তামিলনাড়ুতে যা করেছেন সেটা করতেই বোধহয় তাকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। ঠিক এখান থেকে আমার আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আসবো, সেটা অবশ্যই রান্নার গ্যাস। এবং ২১ দিনের মধ্যে একটাই সিলিন্ডার, একটাই রান্নার গ্যাস বুক করা যাবে। এই নিয়ম আগে ছিল, সেই নিয়ম আর একবার এই যুদ্ধের আবহে নতুন নিয়ম আরও কার্যকর হলে, নতুন নির্দেশিকা হলো। কিন্তু এই পুরনো নিয়ম হঠাৎ নতুন করে কার্যকর হলো কেন? এইখানে অনেকে আশঙ্কা করছেন। আর তেলের দাম বৃদ্ধি নিয়ে আশঙ্কা তো আছেই। দেখুন, কথায় আছে তেলে জলে মেশে না, কিন্তু পারস্য উপসাগরীয় দেশগুলি থেকে তেলের ট্যাঙ্কার ওমান সাগরে এসে না মেশা অবধি ঘুম উড়েছে গোটা বিশ্বের। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ সরাসরি এসে পড়তে চলেছে ভারতের রান্নাঘরে। হরমুজের দখল ধরে রেখেছে ইরান। আর এই পরিস্থিতিতে ভারতের জন্য ক্রমেই বাড়ছে উদ্বেগ। তেল এবং এলপিজির যোগান নিয়ে বাড়ছে আশঙ্কা। রাজ্যের এলপিজি ডিস্ট্রিবিউটরদের তরফে দাবি করা হয়েছে তাদের কাছে মাত্র ৪ থেকে ৫ দিনের জন্য এলপিজির স্টক রয়েছে। এই পরিস্থিতিতে তাদের কাছে এসেছে পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশিকা। বলা হয়েছে ২১ দিনের আগে নতুন করে কোনো সিলিন্ডার বুকিং নেওয়া যাবে না। সেকশন শুরু হয়ে গেছে, বড় বড় কাস্টমারদেরকে সাপ্লাই এখন আর দেওয়া হচ্ছে না। এইচপিসি বিপিসি সাপ্লাই বন্ধ হয়েছে, ইন্ডিয়ান অয়েলেরও হয়তো আজকালের মধ্যে বন্ধ করে দেবে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ফোনে এলপিজি সিলিন্ডার বুকিং করতে গিয়ে পরিষেবা পাচ্ছিলেন না অনেকেই। শুক্রবার সকালে উদ্বেগে কেউ কেউ ডিস্ট্রিবিউটরের অফিসে পৌঁছে যান। কাল সন্ধ্যা থেকে ফোনে বুক হচ্ছে না,
আমি আজ যার জন্য অফিস না গিয়ে এই বুকিং নিয়ে চলে এলাম। শুক্রবার সন্ধ্যে থেকে অবশ্য ফোনে এলপিজি বুকিং পরিষেবা ফের চালু হয়। সূত্রের খবর, এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। সরকারি সমস্ত রিফাইনারি সংস্থাকেই নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার সূত্রের অবশ্য দাবি করা হচ্ছে দেশে তেল ও রান্নার গ্যাসের ঘাটতি নেই, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ যদি লম্বা চলে এবং ইরান যদি হরমুজ প্রণালী চীন ও রাশিয়া ছাড়া আর কারোর জন্য খুলে না দেয়, তাহলে সংকট তৈরি হতে পারে। তার কারণ তেলের দাম বিশ্ববাজারে চড়চড় করে বাড়ছে। 26শে ফেব্রুয়ারি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল 6,500 টাকা প্রতি ব্যারেল। 2রা মার্চ সেই দাম বেড়ে হয় 7,175 টাকা। 3রা মার্চ অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছে 7,278 টাকা। 6 মার্চ ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে দাঁড়িয়েছে প্রায় 7,700 টাকা। বিশেষজ্ঞদের আশঙ্কা, যুদ্ধ টানা চলতে থাকলে এই দাম ব্যারেল প্রতি পৌঁছে যেতে পারে 9,000 টাকার উপরে। 1.5 মাসে কনজিউম করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় যে সংকটটা, উদ্ভূত সংকট যেটা তৈরি হচ্ছে, যে অনিশ্চয়তাটা তৈরি হচ্ছে, সেটা সাধারণ মানুষ সেইভাবে মোকাবিলা করতে পারে। সাধারণ মানুষ তো মানে একদম সবসময়ই দেয়ালে সাধারণ মানুষের পিঠ থেকে যায়। গোটা বিশ্বে প্রতিদিন এই হরমুজ প্রণালী হয়ে পৌঁছয় 150 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল। এর মধ্যে ভারতে আসে 25 থেকে 27 লক্ষ ব্যারেল, আর এলপিজির 80 থেকে 85% হরমুজ প্রণালী হয়ে ভারতে আসে। এই জলপথ হয়েই আবার ভারতে আসে লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের 60%। অর্থাৎ ইরান যদি দাঁতে দাঁত চেপে ট্রাম্পের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়, তাহলে কিন্তু চিন্তার যথেষ্ট কারণ আছে। আমার তো সাথে ইন্ডাকশনও চলছে, অপশন রাখতে হচ্ছে, না খেয়ে তো আর কেউ থাকবে না না। তো মানে নয় কেরোসিন, নয় ইন্ডাকশন, নয় কিছু তো একটা মানুষের সাবস্টিটিউট ফর কুকিং পারপাস রাখতেই হবে। হরমুজ প্রণালীতে এই অস্থিরতার মধ্যেই রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে সাময়িক ছাড়পত্র দিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে আগামী 1 মাস রাশিয়ার তেল কিনতে পারবে ভারত। এই ডোনাল্ড ট্রাম্পই জানিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার রাজি হয়েছে রাশিয়া থেকে তেল না কিনতে। তখনই প্রশ্ন উঠেছিল, ভারত কোথা থেকে তেল কিনবে কিংবা না কিনবে তা ঠিক করে দেওয়ার ট্রাম্পকে। এই পরিস্থিতিতে আমেরিকার অর্থ সচিব স্কট বেসেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পের জ্বালানি কর্মসূচিতে তেল ও গ্যাস উৎপাদনের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে দেশ। বিশ্ববাজারে তেলের সরবরাহ সচল রাখতে আমেরিকার অর্থ বিভাগ ভারতকে রুশ তেল কেনার অনুমতি দিতে 30 দিনের একটি সাময়িক মকুব বা ওয়েভার জারি করেছে। এরপরেই মোদী সরকারকে অল আউট আক্রমণে নেমেছে বিরোধীরা। তাদের প্রশ্ন, মোদী সরকার কি ট্রাম্পের ছাড়পত্র না পেলে এখন কোনো কাজই আর করতে পারে না? भारत का प्रधानमंत्री अमेरिका और इजराइल के हाथ की कठपुतली बन चुका है। दे आर गिविंग अस अ लाइसेंस फॉर 30 days. इट्स नॉट जस्ट अ लाइसेंस, इट्स अ वेवर। वेवर कहां दिया जाता है? वेवर वहां दिया जाता है जहां रेस्ट्रिक्शन डाली जाती है। भारतीय जनता पार्टी की केंद्र में सरकार राष्ट्र हितों से परे कोई काम करेगी और राष्ट्र हित में अपना काम करती जाएगी। ये अपना बोलते रहेंगे, काम जो देश हित में होना है वो होते रहेंगे। যুদ্ধ কবে শেষ হবে? সংকট মিটবে না জটিল হবে? সাধারণ মানুষের হাল কি হবে? ভারতের কি হবে? এগুলোই এখন মূল প্রশ্ন। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।